প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। রোদ কিছু বলতো না। রেডি হয়ে এতটুকু রাস্তা যেতে হবে কথাটা মনে হতেই মনটা বিরক্তিতে তেতো হয়ে যাচ্ছে ওর। রুহির মতো ঘটকালি জাতীয় টেনশনটা আপাতত নেই। বিরক্তির নিচে চাপা পড়ে জীবন বাঁচাতে ব্যস্ত তারা। আর যদি ঘটকালি করেই বসেন তাতেই বা ক্ষতি কি? বিয়ে করো তো আহামরি কোনো বিষয় নয়। জাস্ট 3 বার কবুল বলে চালানোর জন্য আস্ত একটা মানুষ পেয়ে যাওয়ার মতো। দুঃখে বুক ফোটানোর মতো কিছু নয়, বরং পরম আনন্দের। এমন হাজারো কথা মাথায় নিয়ে ওয়াশরুমে দরজা দিল রোদ। ফ্রেশ হয়ে কালো আর লালের মিশ্রণে একটা গাউন পরে দিয়ে ধীরে স্থিরে তৈরি হয়ে রুহির দিকে তাকালো রোদ। রুহির মুখটাতে কাদো কাদো ভাব। ওকে দেখে মনে হচ্ছে এখনই ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আর সেই দুঃখে ভয়ানক রকম দুঃখী সে। কিছুক্ষণ পরে মামুনি এলেন। শুভ্র গাড়ি আনতে গেছে। শেষ পর্যন্ত আদিবাকেও সাথে নেওয়া হলো। গাড়িতে ওঠার সময় একবার শুধু আর চোখে তাকালো শুভ্র। আর রোদকে প্রথম দিন দেখে যেমন 80 ভোল্টেজের ক্রাশ খেয়েছিল, আজও তাই হলো। শুভ্র কালো শার্ট পরেছে, চোখে মুখে অসম্ভব রকমের স্নিগ্ধতা। চোখ সরিয়ে নেয়ার ক্ষমতাটাই যেন হারিয়ে ফেলেছে রোদ। মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলো। এতে যদি রক্ষা হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। মাথার ভেতর প্রেম ভ্রমণটা ভন ভন করে ছুটতে লাগলো তার নিজস্ব গতিতে। রোদ ঢোক গিলে চোখ বন্ধ করে সিটে গা এড়িয়ে দিল। আচ্ছা, এই লোকটি কি জানে গায়ে কালো রং জড়ানোটা তার জন্য মারাত্মক এক অপরাধ? মামুনির বোনের বাসায় ঢুকতে দেখা হলো নূরজাহান আন্টির সাথে। এই মহিলাকে এর আগেও 2 একবার দেখেছিল রোদ। ওদের দেখে যে শুভ্র সীমাহীন খুশি হয়েছে তার চোখে মুখে স্পষ্ট। ওরা সবাই সোফায় বসতেই ওদেরকে কিভাবে আপ্যায়ন করবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়ে। কিছুক্ষণ পরে রুম থেকে বেরিয়ে এলেন মধ্যবয়স্ক এক ভদ্রলোক, মুখে অমায়িক হাসি। লোকটি যে যৌবনে হাজারো মেয়ের দীর্ঘশ্বাসের কারণ ছিলেন তা তার চেহারার শক্ত ভাঁজে অনেকটাই স্পষ্ট। গালের চাপা দাঁড়িয়ে আর ছোট করে কাটা মাথার চুলগুলোতে পাক ধরেছে মাত্র। উনি ওদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে সোফায় বসতে বসতে বললেন, আসসালামু আলাইকুম শরীফা, কেমন আছো? অনেকদিন পর দেখা। মামুনিও হাসি মুখে বললেন, ওয়ালাইকুম সালাম দুলা ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। এটা তোমার ছেলে বুঝি? এত বড় হয়ে গেছে, বাপরে, আমার থেকে উঁচু হবে মনে হয়। কোথায় পড়াশোনা করছো বাবা? শুভ্র হাসি মুখে বলেন, ডুয়েটে পড়ছি, মাস্টার্স লাস্ট টার্ম। এই বছরই শেষ হলো, কিন্তু এই মহামারীর জন্য আটকে গেলাম। বাহ, গুড গুড। আমি তো চিটাগাংয়ে পড়তাম, তবে চুয়েটে নয়, চিটাগাং ইউনিভার্সিটিতে, ইংলিশ ডিপার্টমেন্ট। তোমাদের মতো ইঞ্জিনিয়ারিং আমার মাথায় ঢুকতো না। তো লাস্ট সেমিস্টারে রেজাল্ট কেমন? শুভ্র ইতস্তত করে বলেন, 3.94 আঙ্কেল। লোকটি সরু চোখে তাকান, মুগ্ধ গলায় বলেন, ব্রিলিয়ান্ট। এনিওয়ে, ওরা কারা? তোমাদের নাম কি মা? ওরা নাম বলতেই কে কোথায় পড়াশোনা করে তার খুঁটিনাটি জিজ্ঞেস করতে ব্যস্ত হয়ে পড়েন। রুহি ইঞ্জিনিয়ারিং করছে শুনে চোখ মুখ চকচক করে ওঠে ওনার। বিস্ময় নিয়ে বলেন, তুমি ইঞ্জিনিয়ারিং করছো? বাহ, দেখতেও তো মাশাআল্লাহ। শুভ্র বাঁকা হেসে বলে, দেখতে হবে না কার বোন? শুভ্র বোন বলে কথা, সব কিছুতেই মাশাআল্লাহ। লোকটি হাসেন, মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলেন, তা যা বলেছ, সুদর্শন পুরুষের সুন্দরী বোন বলে কথা। কিন্তু ও তোমার কেমন বোন হয় চিনতে পারলাম না ঠিক। শুভ্র স্বাভাবিক গলায় বলে, আমার একমাত্র ফুফাতো বোন। লোকটি অবাক হয়ে বলেন, সে কি রুহি, তোমার পুপ্পির মেয়ে? চেহারায় মিল নেই একদম, তবে রোদেলাকে দেখে বোঝা যায় ও আরিয়ানের মেয়ে। চেহারায় বেশ মিল, কিন্তু রুহিকে একমাত্র ফুফাতো বোন বললে কেন? রোদ রুহি যে বলল ওরা 2 বোন। মামুনি হেসে ওঠেন। শুভ্র সোজা হয়ে বসে খুব স্বাভাবিক গলায় বলে, রোদকে তো নদীর পাড় থেকে কুড়িয়ে এনেছে আগে, তাই ওর প্রতি বোন বোন ফিলটা আসে না। মাঝে মাঝে তো এটাও বলে যায় যে ওকে সবাই পুপ্পির মেয়ে বলেছে। শুভ্রর কথায় চোখ মুখ লাল করে তাকায় রোদ। সাথে সাথে ঘর কাঁপিয়ে হেসে ওঠেন শুভ্রর আঙ্কেল। কিছুক্ষণ একটানা হেসে নিয়ে হাসি থামিয়ে মামুনিকে উদ্দেশ্য করে বলেন, আমার ছেলে তো দেখি ভারী রসিক, পড়াশোনাও তো শেষ। তা বাবা, বয়স কত তোমার? শুভ্র অদ্ভুত চোখে তাকায়, মৃদু হেসে ভদ্রতার খাতিরে বলে, 24। তাহলে তো বিয়ের বয়স হয়ে গেছে। এই বয়সে তো আমি 2 বার হানিমুন কমপ্লিট করে ফেলেছি। শুভ্র হাসে। শুভ্রর হাসিতেও একরাশ বিরক্তি চেপে মৃদু গলায় বলে, সবই কপাল।
শুভ্রর কথা ওনার কান পর্যন্ত পৌঁছলো কিনা বোঝা গেল না। লোকটি আগের থেকেও আমোদিত কণ্ঠে বলেন, তা শরীফান, ছেলেকে বিয়ে দিবে না? বলো তো, পাত্রী দেখি। ছেলের রেজাল্ট ভালো, ভবিষ্যৎ উজ্জ্বল, বিয়েটা নয় দিয়েই দাও। শুভ্র ভ্রু কুচকে মামনির দিকে তাকায়, যার অর্থ মা আমি বিরক্ত হচ্ছি। মামনি শুভ্রর মুখটা একবার দেখে নিয়ে মৃদু হেসে বলে, আগে চাকরি করুক, সেটেল হোক। তাছাড়া এখনকার ছেলে মেয়েদের তো নিজস্ব পছন্দ থাকে, সেদিক থেকে ধরতে গেলে পাত্রী খুঁজতে হবে না দুলাভাই। মামনির কথায় লোকটি আশাহত হয়। কিছুক্ষণ চুপ করে বসে থাকেন, কিন্তু দমে যান না। নতুন উদ্যোগে রুহিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শুভ্র ঠোঁট চেপে হাসে, রুহির কানের কাছে ফিস ফিস করে বলে, হিরে বোন আমার, তোর ফার্মের মুরগি কি হবে বলতো? বলিস তো কয়েকটা মদের বোতল কিনে দিয়ে আসি। একদিকে তোর বিয়ে হবে, অন্যদিকে তোর ফার্মের মুরগি ক্যাক ক্যাক করে গাইবে। বন্ধু যখন পর নিয়া হাঁটা যায়, ও বুকটা ফাইটা যায়। কিরে কিনে আনবো? শুভ্রর কথায় মুখ কালো করে বসে থাকে রুহি। তখনই ভেতরের ঘর থেকে বেরিয়ে আসে দুটো ছেলে, একজন হলদে ফর্সা, অন্যজন উজ্জ্বল শ্যামা। আঙ্কেল উৎসাহ ভরা দৃষ্টিতে ওদের দিকে তাকান, হাসি মুখে বলেন, আমার 2 ছেলে, চিনতে পারছো সারিবা? মামাই ধাঁধানো চোখে বলেন, ও মা, কত বড় হয়ে গেছে। সেই ক্লাস 9-এ থাকতে দেখেছিলাম নাইটকে আর নাইমকেও। ছেলেরা হেসে আন্টিকে সালাম দেয়। শ্যামলা করে ছেলেটা বলে, আমি নাহিদ আন্টি, আর ও নাইম। মামনি হাসি মুখে বলে, কোন ক্লাসে পড়ছো এখন? দুজনেই মাস্টার্স করেছে আন্টি। আমি জাহাঙ্গীরনগরে ইকোনমিক্সে, আর নাহিদ রাজশাহীতে ইংলিশে। মাশাল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। শুভ্র আর তোমরা ইয়ারমেট। ক্লাস 5-এ একসাথেই কোচিং করতে, মনে নেই? তখন তো চরপাড়ায় থাকতে। ছেলে দুটো হালকা হেসে মাথা দোলায়, রোদের দিকে তাকিয়ে বলে, এখানে বড়দের সাথে বসে না থেকে বড় না হয়ে আমাদের সাথে ছাদে চলো, সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। কথাটা কানে যেতেই ঝটপট উঠে দাঁড়ায় রুহি। এখান থেকে পালানোর এটাই তার সুবর্ণ সুযোগ। রুহির সাথে রোদ আর শুভ্র উঠে দাঁড়ায়। নাহিদ আদিবাকে কোলে নেওয়ার জন্য এগিয়ে আসতেই শুভ্রকে জাপটে ধরে আদিবা। অপরিচিত কারো কাছে যেতে একদমই অভ্যস্ত নয় সে। শুভ্র হেসে আদিবাকে কোলে তুলে নিয়ে বলে, নাহিদ, ও আমার কাছে থাক, তোমাকে চিনতে একটু সময় লাগবে ওর। নাহিদ হেসে সম্মতি জানায়। ছাদের সিঁড়ি ধরে হাঁটতে হাঁটতে রোদ জানতে পারে ওরা দুজন যমজ ভাই। নাইম 2 মিনিটের ছোট আর নাহিদ বড়। নাইম ফর্সা হলেও নাহিদকেই বেশ লাগলো রোদের। ছেলেদের শ্যামলা বর্ণেই বেশি মানায়, তাছাড়া হাসি মুখে কথা বলে, আর মোস্ট ইম্পর্টেন্ট শুভ্রর মতো নাহিদের গালেও টোল পড়ে। ওদের ছাদটা বেশ বড়। ছাদের এক পাশে বিভিন্ন ফুলের গাছ আর আরেক পাশে ছোট ছোট আম, লিচু আর লেবু গাছের টব। সবকটা গাছেই ঝুঁকে ধরে আছে ফল। তার মধ্যে সবচেয়ে সুন্দর গাছটি হলো কালো গোলাপের গাছ। এর আগে কখনো কালো গোলাপ দেখেনি রোদ। কালো রংটাও যে ভয়ঙ্কর সুন্দর তা কালো গোলাপ দেখে অস্বীকার করার সুযোগ নেই। ফুলের প্রতি ওর মুগ্ধতা দেখে এগিয়ে এলো নাহিদ। কালো গোলাপ নিয়ে হাজারো গল্প জুড়ে দিল নাহিদ। নাহিদের কথাগুলো সুন্দর বলে শুনতেও বেশ লাগছিল রোদের। কখনো হুট করে গলা ছেড়ে হাসছিল, তো কখনো একটু একটু উত্তর দিচ্ছিল। শুভ্র ছাদের অন্য কোনায় দাঁড়িয়ে আদিবাকে কিছু একটা দেখাচ্ছিল। রুহি আর নাহিমও শুভ্র ভাইয়ার পাশে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে শুভ্রর সাথে কিছু নিয়ে গল্প করছিল। 8 ঘন্টার মাথায় নাহিদ তার নাইমের সাথে বেশ মিলে গেল ওদের। হাসি মজায় মেতে উঠল সবাই। এক পর্যায়ে নাহিদের রুমে গিয়ে বসলো সবাই। আড্ডা যখন চরমে, ঠিক তখনই শুভ্রর ফোনটা হাতে নিয়ে চেঁচিয়ে উঠল রুহি। সবাই অবাক চোখে তাকালো। শুভ্র ভ্রু কুচকে বলল, আবার ফোনে তোর কি? ফোন দে। রুহি হাত উঁচিয়ে উঠে দাঁড়ালো। কিছুটা দূরে দাঁড়িয়ে উঁচু গলায় পড়তে লাগলো, শুভ্র ভাইয়া, আপনি বিশ্বাস করবেন না আমি কতটা পাগল আপনার জন্য। এটুকু পরে সরু চোখে তাকালো রুহি। সন্দেহী কণ্ঠে বলল, পাসওয়ার্ড বলেন শুভ্র ভাই, আমরাও দেখতে চাই কে সেই রমণী, বলুন বলুন। শুভ্র রাগী গলায় বলল, হ্যাঁ, একটা থাপড় লাগাবো। ফোন দে বলছি। তোর সাহস দেখে তো আমি হতবাক হচ্ছি। দে বলছি ফোন। রুহি এবার গো ধরে দাঁড়ালো। মেসেজের সম্পূর্ণটা সে পড়বেই পড়বে। বাকিরাও আগ্রহ নিয়ে তাকালো। শুভ্র উঠে দাঁড়াতেই দৌড় লাগালো রুহি। শুভ্র কম না, ফোন তো সে নিবেই নেবে। 5 মিনিট এদিক সেদিক দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে উঠল রুহি। রোদের হাতে ফোনটা দিয়ে বলল, এবার তুই দৌড়া। রোদ ফোনটার দিকে ভ্রু কুচকে তাকাল। স্ক্রিনের উপরে অর্ধেক ভেসে থাকা মেসেজটায় চোখ বোলালো। আফসানা ইয়াসমিন। আইডিটা দেখে বোঝা যাচ্ছে ফেক আইডি। রোদ মাথা তুলে শুভ্রর দিকে তাকাতেই বিছানায় গিয়ে বসে পড়ল শুভ্র। রোদ মৃদু গলায় বলল, পাসওয়ার্ড কি? শুভ্র রোদের চোখের দিকে তাকাল, শান্ত গলায় বলল,
ভেবে দেখ, পেয়ে যাবে। রোদ ভাবলো 2-3 বার ট্রাই করার পর খুলে গেল। সাথে সাথেই ফোনের উপর হামলে পড়লো সবাই। রুহি ফোনটা ছিনিয়ে নিতে গেলেই রাগী চোখে তাকালো শুভ্র। দাঁতে দাঁত চেপে বললে, ওই খবরদার ফোন ধরবি না, ফোন মানেই পার্সোনাল বিষয়। ছাড় বলছি, নয়তো চর মেরে দাঁত ফেলে দেবো। রুহি ফোনটা ছেড়ে ফুসফুস করে বলল, রোদের হাতে থাকলে মনে হয় পার্সোনাল বিষয় ব্যাঘাত ঘটবে না। আজাইরা শুভ্র রুহির কথায় পাত্তা না দিয়ে বালিশে গা এড়িয়ে বসলো। রোদ মেসেঞ্জারের অপশনে গিয়ে মেসেজ ডাউন করলো। তাতে হ্যান ত্যান অনেক কিছু লেখা। মেয়েটা শুভ্রর জন্য কত পাগল, না দেখে কত ভালোবাসে, ব্লা ব্লা। রুহি মেসেজগুলো পুরো ভ্রু কুচকে তাকাল, গম্ভীর গলায় বলল, ভার্চুয়াল লাভ কাহিনী কি শুভ্র ভাই? মাইয়াটা কেডা? শুভ্র কিছু না বলে আগের মতোই বসে রইল। নাহিদ আর নাইম নিঃশব্দে হাসছে। রুহি আবারও জিজ্ঞেস করলো, কি ব্যাপার? নীরবতা সম্মতির লক্ষণ। আপনি কিছু বলছেন না কেন শুভ্র ভাই? শুভ্র বিরক্ত গলায় বলল। পুরো কেন বলবো? রোদ গলা খাকারি দিয়ে বলল। নিউ চিফ নাকি শুভ্র ভাই? শুভ্র শীতল গলায় বলল, চিনি না, আমার মেসেজ অনেক আসে, আমাকে কিভাবে জানে আমি জানি না, আনসার দিই না, সিনও করি না। মাঝে মাঝে বিরক্ত হয়ে দু একটা মেসেজের আনসার দিয়ে জিজ্ঞেস করেছিলাম আসল কাহিনীটা কি, এইটুকুই। চেক করে দেখ। রোদ ফোনটা শুভ্রর দিকে এগিয়ে গিয়ে আরাম করে বসল। রোদ জানে শুভ্র মিথ্যা বলছে না। তাছাড়া মেসেজের স্পষ্ট কারণ থাকা সত্ত্বেও শুভ্রকে অবিশ্বাস করার কোনো কারণই নেই। তবে রুহি ব্যাপারটায় অসন্তুষ্ট। তার আরো কিছু মেসেজ পড়ার ইচ্ছে ছিল, কিন্তু রোদের জন্য তা হয়ে উঠল না। সবাই যখন রোদের নীরবতা আর অস্বস্তিতে বিরক্ত, ঠিক তখনই নূরজাহান আন্টি রুমে এলেন। কিছু হালকা খাবার টেবিলে রাখতে রাখতে নাহিদকে উদ্দেশ্য করে বল, বাবু, তার থেকে কয়েকটা আম আর লেবু নিয়ে আয়, পাকা কাঁচা মিলিয়ে আনিস। নূরজাহান আন্টি বেরিয়ে যেতে উঠে দাঁড়ালো নাহিদ। আদিবার দিকে তাকিয়ে বলল, পিচ্ছি আপু, আমার সাথে আম পাড়তে যাবে? আদিবা কিছু না বলে শুভ্রর গলা জড়িয়ে ধরল। নাহিদ হাসল, রোদের দিকে তাকিয়ে বলল, তুমি যাবে রোদেলা? শুনেছি ছোটরা গাছ থেকে ফল ছিঁড়তে খুব পছন্দ করে। আদিবার পর তো তুমিই পিচ্ছি, তো পুচকি মেয়ে কি ছাদে যাবেন? রোদ হালকা হেসে উঠে দাঁড়ালো। ওর এই স্বচ্ছ হৃদয়ের হাসিটা যে একজনের একদমই সহ্য হলো না, তা তখন বুঝতে পারেনি রোদ। ছাদ থেকে ফিরে এসে খাবার টেবিলে বসতে হলো। পরে আসায় রোদকে আর নাহিদকে পাশাপাশি বসতে হলো। খাওয়ার ফাঁকে ফাঁকে মজার মজার গল্প শোনালো নাহিদ। খাওয়ার মাঝেই হঠাৎ বলে উঠলেন মামনি, বাহ, রদুমণি আজ অনেক খাবার খেয়ে ফেলেছে। এটা কি নূরজাহান আপার হাতের জাদু, না তার ছেলের কথার জাদু? তবে যাই হোক না কেন, কাজে লেগেছে খুব। মামনির কথায় হাসলেন সবাই। রুহি খেতে খেতে বলল, আম্মু, দেখলে নাহিদ ভাইয়া আর নূরজাহান আন্টি দুজনকেই বাসায় নিয়ে পার্মানেন্টলি আটকে রাখতো। রুহির কথায় আবারও হাসি ঢল নামলো, কিন্তু একজনের মুখে হাসি ফুটল। চুপচাপ মাথা নিচু করে খাবার খাওয়াতে ব্যস্ত সে। বিকেলের দিকে সবাই বিদায় জানিয়ে বাসার দিকে রওনা দিল সবাই। তখন ওরও জানে না কতটা ঝড় অপেক্ষা করছে ওর জন্য। ভয়ঙ্কর ঝড়। নূরজাহান আন্টিদের বাসা থেকে সোজা মামুনিদের বাসায় যেতে হলো ওদের। রোদের আম্মু নাকি ওর মামুনের থেকে কি একটা বই চেয়েছেন। মামুদের বাসায় এসে কলিং বেল চাপতেই দরজা খুলে দিলেন মামু। মামুর সাথে কুশলাদি বিনিময়ের মাঝ পথেই ঘরে ঢুকলো শুভ্র। ওর হাতে কিছু প্যাকেট ছিল। কিছু প্যাকেটে নূরজাহান আন্টি আম, লিচু, পিঠা পাঠিয়েছেন, আর কিছুতে দোকানের জিনিস। শুভ্র ড্রয়িং রুমে ঢুকে প্যাকেটগুলো একরকম ছুঁড়ে ফেলল সোফায়। আমার লিচুর প্যাকেটটা উল্টো পড়লো মেঝেতে। কিছু আম গড়িয়ে গিয়ে ঠেকলো পায়ের তলায়, আর কিছু সোফা আর টেবিলের নিচে। সবাই অবাক চোখে তাকালো। হঠাৎ কি হলো শুভ্র সেখানে 1 মিনিটও দাঁড়ালো না। ব্যাগগুলো ছুঁড়ে ফেলে রুমে ঢুকে দরজা লাগালো। দরজা লাগাতে গিয়ে এত শব্দ করলো মনে হলো ঘরটা খানিকের জন্য কেঁপে উঠল। মামু ভ্রু কুচকে মামুনের দিকে তাকালেন, বিস্ময় নিয়ে বললেন, ছেলের হলোটা কি? হঠাৎ এত রাগ? মামুনি কপাল কুচকে বললেন, বুঝতে পারছি না হঠাৎ কি হলো। নূর আপার বাড়িতে তো হাসি খুশি ছিল। রোদ আর রুহি ঢোক গিলে একজন অন্যজনের দিকে তাকালো। শুভ্রর রাগের ভয়ে মারাত্মকভাবে ভীতু ওরা। রুহি আরো খানিকটা সরে এসে রোদের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিস ফিস করে বলে উঠল, রোদুরে, এই পোলা নির্ঘাত বউ পিটাইবো। আল্লাহ বাঁচাইছে, তোর বিয়ে আছে। আমি তো ভাবছিলাম তুই আর শুভ্র ভাই। তবে যা হয় ভালোর জন্যই হয়। তোর জন্য কত চিন্তা হতো আমার। না জানি কবে ঘুম থেকে উঠে শুনি আমার বোন আর নাই। সে শুভ্র ভাইয়ের রাগের নিচে পিষ্ট হয়ে হাওয়া হয়ে গেছে। তোর ওই আমি তুমি বয়ফ্রেন্ডেই ঠিক আছে, চালিয়ে যাবই। রোদ বিরক্ত গলায় বলল। মামু এবার ওদের দিকে ফিরে বললেন, রোদ, রুহি, কাহিনী কি বলতো? রোদ ঝোঁক গিলে অসহায় গলায় বলল। মামুনি বললেন, সে কি, রাতে খেয়ে তারপর যাবি?
শুভ্র দিয়ে আসবে। রোদ আর রুহির এবার কেঁদে দিবে অবস্থা। মামুনি বললেন, তোরা একটা কাজ কর, ফ্রেশ হয়ে নে। একজন মার রুমে চলে যা, আরেকজন গেস্ট রুমে, আর আদিবাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। ওরা বাথরুমের মতো রুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে ডেকে উঠলেন মামুনি। রোদু, রোদ ফিরে তাকাতে একটা পেন ড্রাইভ এগিয়ে দিয়ে বললেন, এটা একটু শুভ্রকে দিয়ে আয় না মা। আসার সময় কিনে আনলো আর প্যাকেটগুলোর সাথে এখানেই ফেলে গেছে। আমি আদিবাকে নিয়ে যাচ্ছি, তুই একটু দিয়ে আয়। তোকে কেন আছাড় দিবে? শুভ্র একজনের রাগ আর একজনের ওপর ঝাড়ে না। হয়তো ফ্রেন্ডের সাথে কথা কাটাকাটি হয়েছে, তুই যা। মামুনি প্লিজ, আমার ভয় লাগে ওনাকে। মামুনি মুচকি হেসে বললেন, মামুনিকে বোঝানোটা দায় হলো, তাই বাধ্য হয়ে ও শুভ্র রুমের দিকে পা বাড়াতে হলো। শুভ্র রুমের সামনে এসে দোয়া পরে বুকে ফুঁ দিয়ে নিল রোদ। একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। ঘরে আবছা অন্ধকার, লাইট অফ, তবে ড্রিম লাইটের আলোয় চারপাশটা আবছা আলো। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে আলোটা চোখে শোয়ে এলে চারপাশে তাকালো। জানালার পাশে উল্টো দিকে ফিরে আকাশের দিকে তাকিয়ে আছে শুভ্র। অন্ধকারে সাদা টি শার্টটা নজরে লাগছিল খুব। পকেটে হাত গুজে স্ট্রেট দাঁড়িয়ে আছে। রোদ খানিকটা এগিয়ে গিয়ে ভয় পাওয়া গলায় বলল, শুভ্র ভাই। শুভ্র জবাব দিল না। রোদ আবারও ডাকলো, শুভ্র ভাই, আপনার পেন ড্রাইভটা সোফায় ফেলে এসেছিলেন, কোথায় রাখবো? শুভ্র এবারও কিছু বলল না। রোদ কি করবে বুঝে উঠতে পারছিল না। শুভ্রর রাগের কারণটাও ধরতে পারছিল না, তাই জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আপনি রেগে আছেন কেন? সিরিয়াস কিছু হয়েছে? শুভ্র শান্ত গলায় বলল। তখন রোদের কি হলো কে জানে, বাড়াবাড়ি রকমের জেদ নিয়ে বলে উঠল, আগে বলুন রেগে আছেন কেন, নয়তো যাবো না। বললাম তো যাবো না নাহিদ ভাইদের বাসায়। এটুকু বলতেই ঘুরে দাঁড়ালো শুভ্র। রোদকে ধাক্কা দিয়ে পাশের দেয়ালের সাথে দাঁড় করিয়ে ডান হাতটা উঁচু করে দেয়ালের সাথে চেপে ধরে রাগী গলায় বলল। শুভ্রর কথায় কান নেই ওর। হাতের অসহ্য ব্যথায় চোখ মুখ কুচকে গেছে ওর। অন্ধকারে রোদের মুখের ভাবটা ঠিক বুঝতে পারল না শুভ্র, কিন্তু রোদের তো জান বেরিয়ে যাওয়ার উপক্রম। দাঁতে দাঁত চেপেও ব্যথা সহ্য করতে না পেরে ফুপিয়ে উঠল। মুহূর্তেই থেমে গেল শুভ্র। অবাক চোখে তাকিয়ে বলল, রোদু, রোদু তুই কাঁদছিস? কি হয়েছে? ব্যথা লেগেছে হাতে? রোদের ব্যথার গতির সাথে কান্নার গতিও বাড়ল। শুভ্র দ্রুত লাইট জ্বালালো। সুইচ অন করে ব্যস্ত ভঙ্গিতে রোদের সামনে আসতেই চমকে উঠল। দেয়াল বেয়ে রক্ত গড়াচ্ছে। দেয়ালে লাগানো চিকন তারকাটা অসাবধানতায় ঢুকে গেছে রোদের হাতে। রোদ তারকাটা থেকে হাতটা ছোড়ানোর চেষ্টা করতেই সারা শরীরে তীক্ষ্ণ ব্যথা পেল। না চাইতেই মুখ থেকে হালকা আর্তনাদ বেরিয়ে এলো। শুভ্র স্তব্ধ চোখে রোদের দিকে তাকিয়ে আছে। ওর হাত পায়ের কম্পনটা খুবই স্পষ্ট। রোদ চাচ্ছিল কোনো রকম প্যারেক থেকে হাতটা উঠিয়ে রক্ত লুকাতে, নয়তো মামুনি কেমন রিয়াক্ট করবে কে জানে। কিন্তু শেষ রক্ষা হতো না। রোদের চিৎকারে ছুটে এলেন মামুনি আর রুহি। ওর হাতের অবস্থা দেখে আতকে উঠেই চড় লাগালেন শুভ্রর গায়ে। মামুনি রুহিকে উদ্দেশ্য করে বললেন, তোমার মামুকে ডেকে আনো রুহি, জলদি যাও, তোমার মামু ছাদে আছেন। রুহি ছুটে বেরিয়ে গেল। আদিবা দরজার এক কোনায় ঘেঁষে দাঁড়িয়ে ভয়ে ভয়ে তাকাতে লাগলো। শুভ্র কোনো রকম বলল, আম্মু, আম্মু, আমি। মামুনি শুভ্রকে সেখানেই থামিয়ে দিয়ে রাগী কণ্ঠে বললেন, একদম চুপ। এত রাগ কেন থাকবে তোমার? তোমাকে দেখে তো এখন ভয় লাগছে আমার শুভ্র। না জানি রাগের মাথায় আরো কি কি করতে পারো তুমি। মানুষ খুন করে ফেললেও অবাক হব না আমি। এখন এমন চলতে থাকলে একদিন তোমার হাতেই মরে যাবে মেয়েটা। শুভ্র অবাক চোখে তাকালো। আম্মু, আম্মু নেই, চুপ করে দাঁড়িয়ে থাকো। আজই শেষ শুভ্র। এরপর থেকে রোদের আশেপাশেও যেন না দেখি তোমায়। 3 বছর আগে যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ। আম্মু তুমি ওভার রিয়াক্ট করছো। আগে রোদের হাত থেকে একটা খুলে ওষুধটা লাগিয়ে তারপর হয় তোমার বুঝিয়ে বলছি আমি। আমি যথেষ্ট বুঝি। এই বয়সে তোমার থেকে জ্ঞান নিতে হবে না আমার। আর এটা ওভার রিয়াক্ট? আজ তুমি ওর হাতটা এভাবে ক্ষতবিক্ষত করে বলছো ওভার রিয়াক্ট, তাহলে কাল ওকে খুন করে হাসতে হাসতে বলবে সরি, ওভার রিয়াক্ট করো না, ভুল হয়ে গেছে। কিসব বলছো আম্মু? আমি রোদকে? রোদ নয়, রোদেলা। আজ থেকে রোদেলাই বলবে তুমি। এর মধ্যেই মামু এলেন। রোদের হাত থেকে প্যারেক বের করে দিয়ে নিচের তলার ফার্মেসির আঙ্কেলকে ফোন দিলেন। আঙ্কেল জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে 2টো ইঞ্জেকশন পুশ করলেন। শুভ্র এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্রর জন্য খুবই কষ্ট হচ্ছে রোদের। যাই হোক, শুভ্র তো ইচ্ছে করে করেনি।
সম্পূর্ণই জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। মামনি এত রিয়াক্ট কেন করছেন? মামনি আর মামু নিজে গিয়ে বাসায় পৌঁছে দিলেন ওদের। রোদের মায়ের সকল প্রশ্নের উত্তরও তারাই দিলেন। আবারও সবকিছু আগের মতোই চলতে না। হাতের ঘাও ঠিক হতে লাগলো, কিন্তু ঠিক হলো না। শুধু একটা জিনিস, আর তা হলো শুভ্র। সেদিনের পর থেকে সত্যি সত্যি রোদের বাড়ি আসা বন্ধ করলো শুভ্র। তার প্রায় 4-5 দিন পর হঠাৎই ফোন বেজে ওঠে রোদের। ফোনের স্ক্রিনে শুভ্র ভাই নামটা ভাসতেই বুক কেঁপে উঠল। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে সালাম দিয়ে বলল, শুভ্র ভাই। ওপাশে নীরবতা, কোনো কথা নয়, শুধু নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ পর নরম গলায় বলে উঠল, কেমন আছিস রোদে? মাফ করে দিস প্লিজ, আমি বুঝতে পারি। এটুকু বলতেই কিছু একটা ঘটলো ওপাশে। শুভ্র ভাই বিস্মিত কণ্ঠে বলে ওঠে, এসব কি আম্মু, আমার ফোনটা দাও প্লিজ। তারপর মামনের কণ্ঠ কানে এলো, তোমাকে আমি রোদুর থেকে দূরে থাকতে বলেছিলাম শুভ্র, ফোন দিয়েছো কোন সাহসে? মা প্লিজ আমাকে ওর সাথে জাস্ট একটু কথা বলতে দাও, আমি শুধু জানবো কেমন আছে ও। ও খুব ভালো আছে, তোমার থেকে দূরে থাকলে অবশ্যই ভালো থাকবে রোদ। আম্মু আমার কথাটাও একটু ভাবো। তারপর আর কিছুই শোনা গেল না। কানে এলো অদ্ভুত কিছু শব্দ। কিসের শব্দ বুঝতে না পেরে কল কেটে দিল রোদ। মামনি সামান্য একটা বিষয় নিয়ে এতটা রিয়েক্ট কেন করছেন বুঝতে পারছি না আমি। শুধু এইটুকু বুঝতে পারছি বড্ড কষ্ট হচ্ছে আমার। মামনি কি করে ভাবতে পারেন শুভ্র ভাইয়ের সাথে থাকলে ক্ষতি হবে আমার? আমি তো এমনটা ভাবতে পারি না, কারণ আমি জানি ওনার সাথেই সব থেকে সুরক্ষিত থাকবো আমি। সেদিন থেকে ফেসবুক, এমনকি ফোনেও ব্লক লিস্টের খাতায় চলে যায় রোদ। অদ্ভুতভাবে অগোছালো হয়ে পড়ে রোদের এই প্রেম কাহিনী। এখনো প্রতিদিন বিকেলে ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ায় রোদ, কিন্তু আগের মতো হুট করে এসে ফালতু কথায় বিরক্ত করতে ব্যস্ত হয়ে পড়ে না শুভ্র। সকাল গড়িয়ে বিকেল থেকে রাত, দীর্ঘ রাত পেরিয়ে আবারও সকাল হয়, কিন্তু সত্যিকারের সকালটা যেন আর হয় না। বাসায় জমজমাট পরিবেশ। ছেলে পক্ষ এলো বলে মামনি, ফুপি আর আম্মুর কত সলা পরামর্শ। লাখে একটা ছেলে, এই ছেলেকে হাতছাড়া করা চলবে না, কিছুতেই না। রুহি আর রাফিয়া মিথিকে সাজাতে ব্যস্ত, আর রোদ অস্থির ভঙ্গিতে বারবার দরজায় চোখ রাখতে ব্যস্ত, যদি শুভ্র আসে। আজ দুটো সপ্তাহ কেটে গেল, রোদের সাথে কোনো রকমে যোগাযোগ করেনি শুভ্র। কে জানে কেমন আছে। আজ তো মামু মামনি সবাই এসছে, আজও কি আসবে না? অপেক্ষার প্রহর গুনতে গুনতেই ছেলে পক্ষ এলো। ছেলের মামা, মা, ভাবি আর ছেলে এসেছেন পাত্রে দেখতে। একসময় পাত্রে দেখাও শেষ হলো, সবাই মিষ্টি মুখও করলো, কিন্তু মিষ্টিটা রোদের গলা দিয়ে নামলো না। নামবেই বা কিভাবে? গলায় তো আটকে আছে জমে থাকা সব কান্নারা। সেখানে খাবার প্রবেশের জায়গা কোথায়? দুপুরে খেতে বসার সময় শুভ্রর কথা মনে পড়ল রোদের আম্মুর। মামুনিকে উদ্দেশ্য করে বললেন, ভাবি শুভ্র কই? ও আসেনি কেন? আজ তো আপনাদের সবারই দাওয়াত ছিল ভাবি। মামুনিকে শক্ত কণ্ঠে বললেন, ওর ওখানে আসার প্রয়োজন নেই ওরি, বাসায় রান্না করে রেখে এসেছি, সমস্যা হবে না। রোদের আম্মু যেন তেতে উঠলেন। রাগটাকে ঢেকে না রেখে খোলা গলায় বললেন, আপনি রান্না করেছেন কিনা সেটা তো আমার দেখার বিষয় নয় ভাবি। ওর ফুপি ওকে খেতে ডেকেছে, তার মানে সে ওখানে খাবে, নাকি ভাতিজাকে একবেলা খাওয়ানোর অধিকারটুকু আমার নেই? তুমি ভুল ভাবছো ওরি, তেমন কিছু নয় আসলে। আমি কিচ্ছু শুনতে চাই না। রোদ, আমার ফোনটা নিয়ে আয় যা। রোদ দ্রুত উঠে দাঁড়ালো। মনে মনে আম্মুকে হাজারটা ধন্যবাদ দিয়ে ছুটে গেল রুমে। ফোন এনে আম্মুর হাতে দিতে খেয়াল করলো উত্তেজনায় হাত দুটো থরথর করে কাঁপছে। রোদের আম্মু ফোনটা নিয়ে শুভ্রকে ফোন লাগাতে বলে উঠলেন মামনি, কি দরকার ওরি, বাদ দাও না। তুমি জানো কেন আসতে বারণ করেছি আমি, তবুও। রোদের আম্মু তীক্ষ্ণ গলায় বললেন, ভাবি আপনি তো বাচ্চা নন, তাহলে এমন অবুঝি মতো কথা কেন বলছেন? ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার শুভ্র এমন কাজ কখনোই ইচ্ছাকৃতভাবে করবে না। মামনি কিছু বলবেন তার আগেই ফোন রিসিভ হলো। রোদের আম্মু মুচকি হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, কই তুই? তোর তো আজ বাসায় আসার কথা ছিল। ওপাশে কি বললো শোনা গেল না, তবে রোদের আম্মু বললেন, শরীর খারাপ লাগলেও আয়, এখানে সবার সাথে থাকলে শরীর খারাপ এমনি ঠিক হয়ে যাবে। রোদ কৌতূহলী দৃষ্টিতে আম্মুর দিকে তাকালো। আম্মু গম্ভীর গলায় বলে উঠলেন, কোনো প্লিজ প্লিজ চলবে না, আমি তোর কোনো কথা শুনছি না। 10 মিনিটের মধ্যে তুই বাসায় থাকবি, ব্যাস। রোদের আম্মু ফোন কেটে ফোনটা টেবিলে রেখে খাবার সার্ভ করতে লেগে গেলেন। রোদ গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে।
নিজের রুমের দিকে পা বাড়ালো। বিছানায় গিয়ে বসতেই রাফিয়া পাশে এসে বসলো। ফোনে চোখ রেখে বলল, রোদ, আমার ক্লাস কই রে? এমনিতেও দিনে একবার হলেও বাড়ির আশপাশে দেখা যায়। আমি 1 সপ্তাহ ধরে এসেছি, একবারও চোখে পড়লো না। রোদ অর্ধেক বা বিছানার বাইরে ছড়িয়ে রেখে শট আর শুয়ে পড়ল। দুর্বল গলায় বলল, জানি না। রাফিয়া কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, সত্যি জানিস না? রোদ উত্তর না দিয়ে চোখ বন্ধ করল। রাফিয়ার সাথে বকবক করার ন্যূনতম ইচ্ছে ওঠে। কয়েক মিনিট পর রোদের আম্মুর কণ্ঠ কানে ভেসে এলো। তার গলায় খুশি খুশি ভাব। এই তো শুভ্র এসে গেছে। ইস, চেহারা এমন শুকনো লাগছে কেন? খাস না ঠিক মতো? যা, টেবিলে গিয়ে বস। রোদ ফটাফট চোখটা খুলে দৌড়ে গেল দরজায়। দরজার দিকে এক পাশ ফিরে বসেছে শুভ্র। বর্ষা গালে খোঁচা খোঁচা দাড়ি আর এক এলোমেলো চুলে মারাত্মক লাগছে তাকে। ভালো লাগা জিনিসটাই এমন ঘোর ধরানো। কাউকে একবার ভালো লাগতে শুরু করলে তার সবচেয়ে বিশ্রী অভ্যাসটা দেখেও মুগ্ধ হয়ে বলতে হয়, আহ কি চমৎকার। কপালের চুলগুলো কানে গুজে ওড়নাটা ঠিক করে খাবার টেবিলের দিকে এগিয়ে গেল রোদ। ইচ্ছে করেই ঠিক শুভ্রর সামনের চেয়ারটাতে গিয়ে বসলো। শুভ্র মাথা নিচু করে খাচ্ছে। খাবারের ফাঁকে রোদ 1000বার শুভ্রর দিকে তাকালেও শুভ্র একটা বারও মাথা তুলে তাকালো না। 5 মিনিটে খাওয়া শেষ করে উঠে চলে গেল, অথচ ফিরেও তাকালো না। খাবারের পানি ঢেলে রুমে এসে দরজা দিতেই নীরব অশ্রুতে ভরে গেল রোদের চোখ। নিজের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে ওর। উফ, এতটা কষ্ট কেন লাগছে, কেন? ঠিক তখনই দরজায় টোকা পড়ল। মুখটা উজ্জ্বল হয়ে এলো মুহূর্তেই। চোখের জল মুছে দরজাটা খুলতেই নিভে গেল সব আশা। মামুনি হাসি মুখে বললেন, ভেতরে যেতে দিবি না? রোদ সরে দাঁড়াতেই ওর হাত ধরে নিয়ে বসলেন খাটে। গালে হাত দিয়ে বললেন, খুব শুকিয়ে গিয়েছিস মা। রোদ মাথা নিচু করে বসে আছে। উনি আবারও বললেন, মিথির বিয়ে ঠিক হয়েছে জানিস তো? এই উপলক্ষে তোর জামালপুরের ফুপির দাওয়াত করেছে, সাথে আমাদেরকেও করেছে। কাল যাচ্ছি সবাই। এইটুকু বলে একটু থামলেন। শ্বাস টেনে নিয়ে বললেন, শুভ্রও যাচ্ছি। ওখানে একদিন থাকবে সবাই। ছেলেকে তো একা রেখে যেতে পারি না, তাই সাথে নিচ্ছি। রোদ মুখ তুলে তাকালো। মামুনি নরম গলায় বললেন, শুভ্র থেকে দূরে দূরে থাকিস মা। রোদকে চুপ করে থাকতে দেখে আবারও কথা পারলেন উনি। শুভ্রর যখন 5 বছর বয়স, তখনই একটা মেয়ের খুব শখ হলো আমার। মনে হচ্ছিল ছেলের সাথে সাথে একটা মেয়ে হলেও কত ভালো হতো। সাজাতাম, আদর করতাম। জানিস, মেয়েটা একটা বয়সে গিয়ে মায়ের বান্ধবী হয়ে যায়। আমিও চাইতাম আমারও একটা মেয়ে হোক, তার গোপন কিছু দীর্ঘশ্বাসে আমায় সঙ্গী করুক। কিন্তু অনেক চেষ্টা করেও ভেবে নিতে পারলাম না। ডাক্তার দেখালাম, কিন্তু কোনো সমস্যাও ধরা পড়লো না। তোর মামু এক ছেলে নিয়ে যথেষ্ট খুশি ছিলেন, তাই বেবি হবে কি হবে না তা নিয়ে তার মাথা ব্যথাও ছিল না। কিন্তু কেন জানি আমি স্বাভাবিক হতে পারছিলাম না। সিচুয়েশনটা মেনে নিতে পারছিলাম না। একটা সময় নিজেকে অক্ষম, দুর্বল ভাবতে শুরু করলাম। আর ধীরে ধীরে শুরু হলো ডিপ্রেশন। তার 1 বছরের মাথায় তুই হলি আমার অন্ধকার জীবনে রোদ হয়ে। তোর মা হয়তো আমার সমস্যাটা বুঝতে পেরেছিল, তাই তোকে আমার কোলেই তুলে দিয়েছিল সবার প্রথম। সেদিন মনে হয়েছিল আমি আমার মেয়ে পেয়ে গেছি। তোর মা আমাকে এতটাই অধিকার দিয়েছিল যে নিজের মেয়ে আর পরের মেয়ে বোধটাই ভুলে গিয়েছিলাম আমি। তোকে আমি মামনি নয়, মায়ের মতো ভালোবাসি। শুভ্রকে যতটা, ঠিক ততটাই। আমার আদরে তোর আর রুহির মাঝে এতটা বেশি কম। রুহিকে তুমি করে বললেও তোকে আমার তুই বলতেই ভালো লাগে সবসময়। তুই যখন 1 বছরের হলি তখন শুভ্র 7 বছর। একদিন রুহি, শুভ্র, রাহাত তোকে নিয়ে খেলছে উঠোনে। হঠাৎ করে তোর কান্নার আওয়াজ কানে এলো। দৌড়ে উঠোনে গিয়ে দেখি রক্তে ভেসে যাচ্ছে উঠান। রক্তের উৎপত্তিটা তোর মাথা। তোর মাথার অনেকটাই কেটে যাওয়ায় এই রক্তক্ষরণ। আর এই আঘাতের কারণ ছিল শুভ্র। সেদিন ওর হাত থেকেই পড়ে গিয়েছিলি তুই। মামুনি থামলেন। রোদের মাথায় হাত বুলিয়ে দিয়ে আবারও বললেন, এরপর যখন 4 বছরের বাচ্চা ছিলি তুই, তখনও এমন কিছুই ঘটে। খেলতে খেলতে রাগ করে হাতের কাছে দিয়ে তোর কচি হাতে পোজ দিয়ে দেয় শুভ্র। তোর বাম হাতে এখনো একটা কালো দাগ আছে, তাই না? রোদ মাথা নাড়ল। ছোটবেলা থেকে এই কালো দাগটা দেখে আসছে, কিন্তু এই দাগের উৎপত্তির ইতিহাস এতদিন পর জানতে পারল রোদ। রোদ কৌতূহলী দৃষ্টিতে মামুনির চোখের দিকে তাকালো। তারপর মামুনি গম্ভীর গলায় বললেন, তুই যখন প্লেতে পড়িস
তখনও শুভ্রর জন্য আবারও মাথা ফেটে যায় তোর। আমি ভয় পেয়ে যাই যদি আরো বড় ক্ষতি হয়ে যায় তোর। সেই ভয় থেকেই তোদের আশেপাশে যাওয়া বন্ধ করি আমি। শুভ্রকেও ডুবিয়ে রাখি পড়াশোনায়। ব্যস্ত শুভ্রর মনে তোদের কথাটাও ফিকে হয়ে আসে। শুভ্র যখন 3rd ইয়ারে ওঠে তখন তোর কথা বলি ওকে, তোকে আমার কাছে আনতে চাই। এই আবদারটাও করে বসি, ধরে বেঁধে তোদের বাসাতেও আনি। বিশ্বাস কর, আমি ভেবেছিলাম বয়সের সাথে সাথে রাগ বাড়লেও ওর মধ্যে নিজেকে কন্ট্রোল করার অ্যাবিলিটি এসেছে, কিন্তু সেদিনের ঘটনায় সবটাই ভুল প্রমাণিত হলো। শুভ্র চেঞ্জ হয়নি রোদ, ও আগের মতোই আছে। আমার ছেলে খুব ভালো তা আমি নিজেও জানি, কিন্তু ওর রাগকে খুব ভয় পাই আমি রোদ, খুব। শুভ্রকে আমি কতদিন আটকে রাখবো বল? আমি জানি ও তোর প্রতি দুর্বল। আমিও শুভ্রর কাছে এটাই চেয়েছিলাম, আর ও আমার চাওয়াটা রেখেছে। কিন্তু এখন ও আমার কথা শুনবে না রোদ। এখন তোর প্রতি ওর দুর্বলতাটা এতটাই বেড়েছে যে আমার চাওয়াটা ও চেষ্টা করলেও মানতে পারবে না। আমি আমার ছেলেকে চিনি রোদ, ও নিজের মনেরটা ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। তাই তোকে সাবধান হতে বলছি মা। মামনির কথাটা রাখিস। মামুনির কথার মাঝেই হন্তদন্ত হয়ে রুমে ঢুকলেন রোদের আম্মু। মামুনিকে কি কাজে একরকম টেনেই নিয়ে গেলেন। রোদ ফ্যাল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকেই বলে উঠলেন, এই ছোট্ট একটা কারণে এতটা রিয়েক্ট কি মেনে নেওয়া যায়? সেই ছোটবেলায় কি না কি হয়েছে তা নিয়ে এত ভাবনা মামুনি, কি অদ্ভুত। কতগুলো ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে এদিক ওদিক চোখ ঘুরিয়ে খুঁজেও শুভ্রর দেখা মিলল না। সচেতন চোখে প্রতিটা রুম ছাদ সব চেক করেও যখন ব্যর্থ হলো, তখনই আদিবাকে ডেকে এনে জিজ্ঞেস করল, আদিবা, তোমার দাদাভাই কোথায়? দেখেছো নাকি? দাদাভাই তো কে চলে গেছে, আমি দেখছি। রোদ দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এরপর কি হবে। এমন এলোমেলো ঘটনাগুলো কি পাল্টে দেবে জীবন? ছোট ছোট ঘটনাগুলো মাঝে মাঝে হাজারো দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। কারো হালকা ভয় কাউকে হারানোর ভয়ে পরিণত হয়। ধাঁধাময় এই জীবনের চারপাশটায় কেমন মায়াময়, কষ্টময়। বিকেল 4টা, সবাই মিলে দাঁড়িয়ে আছে মিথিদের উঠোনে। ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে মিথিদের বাড়ি। যৌবনকালে বেশ শৌখিন লোক ছিলেন বড় ফুপা। সেই সুবাদী হাফ বিল্ডিং এর বাড়ির চারপাশটা ছেয়ে আছে বিভিন্ন ধরনের ফুল আর দেশি বিদেশি গাছে। সকালে এখানে পৌঁছানোর পরপরই শুরু হয়েছিল বৃষ্টি। সারাদিনের সেই মুষলধারার বৃষ্টি এসে থেমেছে এই বিকেলে। প্রকৃতিকে বৃষ্টি স্নাত থেকে খানিক জিরোতে দিতেই যেন হঠাৎ এই নীরবতা। আগামীকাল শনিবার, আগামীকালই আবারও ময়মনসিংহের পথে পাড়ি জমাবে ওরা। তাই সবাই মিলে বেরিয়ে এসেছে খানিক ঘোরাঘুরির উদ্দেশ্যে। গন্তব্য মিথির ছোট্ট ফুপির বাসা। মিথির ছোট ফুপি থাকেন জামালপুরের ঘোষপাড়ায়। ব্রহ্মপুত্রের তীর থেকে গাড়ি করে 15 থেকে 20 মিনিটের পথ। বাড়ির সামনে দুটো অটো রিক্সা দাঁড়িয়ে আছে। দুটো অটো রিক্সাই গ্রুপের বড়দের জন্য বরাদ্দ, অর্থাৎ বাবা মা, মামু মামুনি, বড় ফুপি ফুপা, ছোট ফুপি ফুপা, আদিবা, জারিফ, মিথি আর মিলাদ। আর ওদের জন্য বরাদ্দ 3টে বাইক। বড়রা অটো রিক্সায় উঠে যেতেই শুভ্রর বাইকের দিকে এগিয়ে গেল রোদ, কিন্তু মাঝ পথেই বাদ সাধল মামুনি। অটো রিক্সা থেকে ডেকে উঠে বললেন, রোদু, রাহাত দাঁড়িয়ে আছে তোর জন্য। তুই আর রুহি রাহাতের বাইকে যা, তাড়াতাড়ি কর। মামুনির কথায় মেজাজটাই খারাপ হয়ে গেল রোদের, সাথে কিছুটা অপমানিত বোধ করল। রাগ আর অভিমান মাখা দীর্ঘশ্বাসটা গোপন করে পিছিয়ে এসে ওর ভাইয়ার বাইকে চেপে বসলো। সাথে সাথে মামুনির কণ্ঠ কানে এলো। রাফিয়াকে উদ্দেশ্য করে বলছেন, রাফিয়া, দাঁড়িয়ে কেন? তুমি বরং শুভ্রর সাথে যাও, ওর বাইকটা তো খালি। যাও যাও। কথাটা কানে যেতেই কান দুটো গরম হয়ে এলো। মুখ দিয়ে জোরে নিঃশ্বাস ফেলে ভাইয়াকে উদ্দেশ্য করে ঝাঝালো কণ্ঠে বলল, ভাইয়া, বাইক স্টার্ট না দিয়ে বলদের মতো বসে আছিস কেন? স্টার্ট দিবি নাকি নেমে যাব? ভাইয়া ভ্রু কুচকে বলল, চড়াই এক কানপাটি গরম করে দেব। আমি কি চিনি মিতুল ফুপুর বাসা? বললেই কি চলে যাওয়া যায় নাকি? চুপ করে বস, ধৈর্য হারা রমণী। রোদ মুখ ফুলিয়ে বসে রইল। ওর ভাইয়া ফুপাকে দেখে কোন দিকে যেতে হবে তার ডিরেকশন জেনে নিয়ে বাইক ছুটালো। প্রায় 10-15 মিনিটের মাথায় একটা ভারী লোহার গেটের সামনে বাইক থামলো। গেটের ওপাশে 5 তলা অ্যাপার্টমেন্ট। মিতির ফুপিরা 5 তলার ঠিক কোন ফ্লোরের কোন ফ্ল্যাটে থাকে জানা নেই ওদের। তাই গেটের সামনেই অপেক্ষা করতে লাগলো ওরা। তার কয়েক মিনিট পরই রাফিয়াদের বাইক এলো, কিন্তু বাইক চালকের দিকে তাকিয়ে বেশ অবাক হলো রোদ। আলিফ ভাইয়া, কিন্তু রাফিয়া তো শুভ্রর বাইকে উঠেছিল, তাহলে?
রোদের প্রশ্নের জবাবে প্রায় সাথে সাথে এলো অদূদের বাইক। তার পেছনেই বেশ শান্ত ভঙ্গিতে বসে আছে শুভ্র। সবাই বাইক পার করে ওদের দিকে এগিয়ে এলো। রাফিয়া এসেই রোদ আর মিথির গা ঘেঁষে দাঁড়ালো। রোদ অনুসন্ধানী গলায় বলল, তুই না শুভ্র ভাইয়ের বাইকে উঠেছিলি, তাহলে আলিফ ভাইয়ের পেছনে কিভাবে চলে এলি? রাফিয়া আক্ষেপের সুরে বলল, আর বলিস না, বাইক স্টার্ট দেবার আগ মুহূর্তে শুভ ভাইয়া বলেন ওনার চোখে ব্যথা করছে, বাইক চালাতে পারবেন না, চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওনার চোখ দুটো লাল লাল লাগছিল, তাই আলিফ ভাইয়াকে ওই বাইকে পাঠিয়ে দিয়ে নিজে উদুদ ভাইয়ার পেছনে গিয়ে বসলেন। রোদ ছোট্ট করে বলল। ও, রাফিয়া মাথা দুলিয়ে সম্মতি জানাতেই আর চোখে শুভ্রর দিকে তাকালো রোদ। শুভ্র রোদের থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আলিফ, অদূদ আর রোদের ভাইয়ের সাথে খোশ গল্পে মেতে আছেন। গায়ে ব্ল্যাক টি শার্টের উপর হোয়াইট ব্লু চেক শার্ট, শার্টের সবগুলো বাটন খোলা, শার্টের হাতা দুটো কোনুই পর্যন্ত মোড়ানো, বাম হাতে কালো ঘড়ি, পরনে জিন্স আর ক্যাটস। কপাল জুড়ে ছড়িয়ে আছে একরাশ সিল্কে বাদামি চুল। হঠাৎ করেই চোখে চোখ পড়ে গেল দুজনের, সাথে সাথেই কেঁপে উঠল বুক। সারা শরীরে বয়ে গেল লজ্জা রাগা স্রোত। চোখের পলক ঝাঁপিয়ে দ্রুত চোখ সরিয়ে সামনে তাকালো রোদ। কানে চুল গুছতে গুছতে আবারও আর চোখে তাকাতেই শুভ্রর গভীর চাহনিতে চোখ আটকাল ওর। সাথে সাথেই চোখ সরিয়ে নিজের কাজে মন দিল শুভ্র। কয়েক মিনিট পর প্রত্যাশিত অটোরিকশা দুটো এসে থামতেই শুভ্র আরো দূরে গিয়ে দাঁড়ালো। রাস্তার পাশে সামান্য কাদা থাকায় হাসি মুখে এগিয়ে হাত বাড়িয়ে খুব সাবধানে মামুনিকে নামালো শুভ্র। মামুনিও তৃপ্তির হাসি হাসলেন, কিন্তু রোদের মুখে হাসি ফুটল না। কেমন একটা অজানা ভয়ের শিহরণ বয়ে গেল গায়ে। তবে কি মায়ের খুশিকেই প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভ্র ভাই? তাহলে তাহলে আমি ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। মাঝে মাঝে ভালো থাকাকে ঠিক ভালো থাকা বলা যায় না। হয়তো ভালো থাকা কাকে বলে তা উপলব্ধি করা হয়ে ওঠে না। রোদও আছে, বেশ ভালোই আছে, কিন্তু চিঠি যা লেখা হয়নি। শুভ্রর মস্ত আকাশটাতে ভয়ঙ্কর সব প্রেমের চিঠিগুলো উড়িয়ে দেয়া হয়ে ওঠেনি। বড় বড় কালো চোখে আগ্রহ নিয়ে শুভ্রর মুখে পড়ে তাকানোটা হয়ে ওঠেনি। অনেক কিছু না হওয়ার মাঝেও কিছু একটা তীব্র থেকে তীব্রতর হয়েছে, অবহেলা আর এড়িয়ে চলার বাহানা। আজকাল এড়িয়ে চলাটা বেশ শিখে ফেলেছে রোদ। রোদ একা নয়, শুভ্রও শিখেছে এড়িয়ে চলার বিদ্যা। একসময় কথায় কথায় হাজার কথা বলা মানুষ দুটো এখন চোরের মতো হাঁটে। হঠাৎ দেখা হওয়ার ভয়ে দুজনেই তটস্থ থাকে। কেন এত ভয়, কেন এত বাহানা জানা নেই। হয়তো রোদের অভিমান আর শুভ্রর প্রতিজ্ঞা। রাফিয়াকে নিয়ে মার্কেটে ছুটেছে রোদ, প্রয়োজনীয় কিছু কিনবে বলে, কিন্তু হায় নিয়তি। গন্তব্য পর্যন্ত পৌঁছানোর আগেই আকাশ কালো হয়ে গেল বর্ষণে। ছুটে গিয়ে মোবাইল সার্ভিসিং দোকানের ছোট্ট বারান্দাটায় গিয়ে দাঁড়ালো ওরা। সময়ের সাথে পাল্লা দিয়ে বৃষ্টির ছাট বাড়তেই দু পা পিছিয়ে গেল দুজনে। অসহায় ভঙ্গিতে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল অনাকাঙ্ক্ষিত সেই মুখ, শুভ্র। এতক্ষণে হয়তো ওদের দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই চোখটা সরিয়ে নিল খুব কৌশলে। নিজের মনে হাসল রোদ। মনে পড়ে গেল আগের কথাগুলো। বেশি দিন তো নয়, 1 মাস আগের কথা। তখন রোদের দিকে তাকাতো শুভ্র। চোখে চোখ পড়লেও চোখ সরাতো না কখনো। রোদ অস্বস্তি আর লজ্জায় মিশে যেত, তবুও শুভ্র থাকতো নির্বিকার। একসময় এই তাকানো নিয়েও স্বাস্থ্য, কথা ওর পসরা, ঝগড়া, কত কিছু। 1 মাসের ব্যবধানে পরিবর্তন হয় অনেক কিছু, সেই সাথে মানুষগুলো। রোদ চোখ ফিরিয়ে বৃষ্টির ফোটায় ফোটায় দৃষ্টি নিবদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়ল। আজ 1 মাস পর দেখা হলো দুজনে। 1 মাসকে খুব বেশি সময়, বেশি বইকে 30-30টা রে 720 ঘন্টা। রাফিয়ার কণ্ঠে ভাবনার প্রহর কাটিয়ে কান খাড়া করল রোদ। রাফিয়া খুশি খুশি গলায় বলল, আরে শুভ ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ওপাশ থেকে অপ্রস্তুত গলায় উত্তর এলো, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? রাফিয়া উত্তর দেওয়ার আগেই আবারও বলল শুভ্র, খাওয়ানো নাকি? শুকিয়ে গেছো তো অনেক। রাফিয়া বিস্মিত কণ্ঠে বলল, বলেন কি ভাইয়া, সবাই বলছে মনমোহন সিং এ এসে নাকি ফুলে ফেপে গেছি আমি, আর আপনার কাছে শুকনো মনে চামায়। আমাকে শুকনো মনে হলে রোদকে কি মনে হবে বলুন তো? ও যা শুকিয়েছে না, দেখুন। কথাটা বলেই বাম হাতটা হ্যাচকা টানে জোর করে শুভ্রর দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল রোদকে। রোদ মাথা নিচু করে দাঁড়ালো আর শুভ্রর দৃষ্টি স্থির। কয়েক সেকেন্ডের মাথায় রাফিয়ার হাত থেকে হাতটা ছাড়িয়ে আবারও পেছন ফিরে দাঁড়ালো রোদ। রাফিয়া হেসে গল্প জোরালো,
ভাইয়া এখন বাসায় আসেন না কেন বলুন তো? আসলেও কখন আসেন কখন যান খুঁজেই পাওয়া যায় না। মিথিয়াপুর বিয়েটা যে ঠিক হয়ে গেছে জানেন? হ্যাঁ জানি, আম্মু কাল বলছিল বিয়ের কথা। বিয়েটা কিন্তু রোদের বাসাতেই হচ্ছে, যদিও শুধু কামিন হবে, তবু বিয়ে তো। মিহি আপু, মিথি আপু, মিথুন ভাইয়া সবাই এসেছে। আপনি না থাকলে আড্ডা জমে। আজ সন্ধ্যায় আপনাকে অবশ্যই ডেকে পাঠাবে জেঠু, আসবেন না? ওপাশ থেকে নরম গলায় জবাব এলো। আজকাল ব্যস্ত থাকি, তাই ওর বাড়িতে সময় করে যাওয়া হয় না। সময় পেলে যাবো। একটু থেমে আবারও বলল, ভেতরের দিকে এসে দাঁড়াও, ভিজে যাচ্ছ তো। রাফিয়া খানিকটা সরে দাঁড়ালো। রোদ জেদের বসে আরো এক পা পিছিয়ে দাঁড়ালো। রোদ জেদের বসে আরো এক পা এগিয়ে দাঁড়ালো। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফেরাটাও বেশি সুখের হতো। অ্যাটলিস্ট বৃষ্টির সাথে চোখের জলের মেলবন্ধনটা তো হতো। এই রোদ, কিনারায় দাঁড়িয়ে আছিস কেন? ভিজে যাচ্ছিস তো। রাফিয়ার কথায় বিরক্ত হয়ে বলল রোদ। আমি ঠিক আছে। কিন্তু রাফিয়াকে কথাটা শেষ করতে না দিয়েই বলে উঠল শুভ্র। তোমরা দাঁড়াও, আমি বরং একটা অটো দেখি। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ভিজে যাচ্ছ, ঠান্ডা জ্বর হলে আবার সমস্যা। এমনিতেই তো শরীরে কিছু নেই, বাতাসে উড়ে যাওয়ার মতো অবস্থা। রাফিয়া কনফিউজড হয়ে বলল, ভাইয়া, আপনি কি আমাকে বলছেন নাকি? শুভ্র দ্রুত বলল, তোমাকে বলছি রাফিয়া, আর কাকে বলবো? দাঁড়াও এখানে, আমি অটো দেখছি। 5-10 মিনিট পর একটা অটো রিক্সা নিয়ে ওদের সামনে দাঁড়ালো শুভ্র। রাফিয়া আনন্দে গদগদ গলায় বলল। জলদি চল রোদ। রোদ শক্ত গলায় বলল। তুই যা, আমি যাব না। রাফিয়া অবাক হয়ে বলল, যাবি না মানে? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে? এত বৃষ্টির মাঝে কেনাকাটা করা লাগবে না বোন, অন্য এক সময় আসবো। এবার বরং চল। রোদ কাঠ কাঠ গলায় বলল। বললাম তো যাব না, তুই যা না। আশ্চর্য, তুই এত জেদ করছিস কেন রোদ? দুজনে একসাথে, আমি একা চলে যাবো? এই বৃষ্টির মধ্যে কেনাকাটা না করলে চলছে না তো? না, চলছে না। তোর ইচ্ছে হলে তুই যেতে পারিস। এবার কিন্তু বাড়াবাড়ি করছিস তুই। তাহলে করছি, আমি তো বললাম তুই চলে যা। বৃষ্টি কমলে আমি চলে আসবো। তুই বা জেদ করছিস কেন? আমি জেদ করছি? হ্যালো আম্মু। ওপাশের কথাগুলো কানে এলো না ওদের। খানিকক্ষণ চুপ থেকে আবারও কথা বলল শুভ্র। একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা একটু কমলেই চলে আসবো। তুমি শুধু শুধু টেনশন করো না তো, জ্বর তো এখন আর নেই রে বাবা। রোদ আর চোখে তাকালো। শুভ্র আবারও বলে উঠল, আর জল হবে না, বৃষ্টিতে ভিজলে জ্বর হয় কে বল? তোমার ছেলে স্ট্রং বডি আম্মু। শুভ্রর কথার মাঝেই বৃষ্টি মাথায় রাস্তায় নেমে এলো রোদ। পেছন থেকে চেঁচিয়ে উঠল রাফিয়া। এই রোদ, কই যাস? জেঠিমণি ভিজতে বারণ করেছিল। রোদ, এই রোদ। ধীরে ধীরে রাফিয়ার গলাটা মিলিয়ে গেল বৃষ্টির রিমঝিম শব্দের আড়ালে। রোদ দ্রুত পা ফেলে এগিয়ে চলেছে। হঠাৎই একটা অটোরিকশা গা ঘেঁষে দাঁড়ালো। প্রথমে চমকে উঠলেও পরবর্তীতে রাফিয়ার গলা শুনে শান্ত দৃষ্টিতে তাকালো রোদ। রোদ, পাগলামি করিস না, উঠে আয়। দেখ, এভাবে বাড়ি ফিরলে জেঠিমণি তোকে সহ আমাকেও পেঁদাবে। প্লিজ বোন, প্লিজ। রোদ একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটার প্রস্তুতি নিতেই শুভ্র নেমে গেল। অন্যদিকে তাকে এই হাতটা ধরে অটোরিকশায় নিয়ে বসালো রোদকে। একবার হাত ছাড়ানোর চেষ্টাও করতে গিয়েও কি মনে করে যেন থেমে গেল রোদ। আবারও মনে পড়লো সেই কথাটাই। 1 মাস পর দুজনেই পাশাপাশি বসে আছে। অটোর দুপাশে কালো মোটা পর্দা টানা, ভেতরটা আধো অন্ধকারে ছায়া। দুজনের গা ভেজা বলেই আলাদা একটা সিটে বসেছে রাফিয়া। রাফিয়া বেশ মনোযোগ দিয়ে ফোন ঘাটছে, আর রোদ শুভ্র দুজনেই দম বন্ধকর পরিস্থিতিতে হাঁসফাঁস করছে। পর্দার আড়ালে রাস্তাটাও দেখা যাচ্ছে না বলে বাধ্য হয়ে খুব মনোযোগে একে অপরের হৃদস্পন্দন শোনার চেষ্টা করছে। কিছুটা এগিয়ে খানিকটা হেলে পড়লো অটো। ওরা উল্টো সিটটাতে বসায় তাড়াতাড়ি এক হাতে রোদের কোমর জড়িয়ে ধরলেন শুভ্র। ঠান্ডা শরীরে গরম হাতের ছোঁয়ায় কেঁপে উঠল রোদ। স্বস্তি আর কৌতূহল দুটোর তুমুল লড়াইয়ের পর কৌতূহলই জয়ী হলো। এতগুলো দিন পর মুখ ফুটে কথা বেরিয়ে এলো। আপনার গায়ে জ্বর? রোদের কণ্ঠে যেন চমকে উঠল শুভ্র। জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো শুভ্র। রোদ আবারও বলল, আপনার গায়ে প্রচুর জ্বর। শুভ্র ছোট করে উত্তর দিল, জানি। তাহলে ভিজলেন কেন? মামুনি বকবে। শুভ্র হয়তো হালকা হাসলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, মামুনিদের ভাগ্নিটা যদি এত জেদি হয় তাহলে আমার মতো নিষ্পাপ তো মামুনিদের হাতের মার খেতেই হবে।
শুভ্র চোখ ছোট ছোট করে তাকালো। কি ফাজলাম করছেন? এতদিন ভং ধরে থেকে এখন ফাজলামো? বিয়ে বিয়ে শব্দটা রোদের কাছে এক্সাইটিং সাউন্ড করে। রোদকে ঘিরে সবাই ছোটাছুটি করছে, সাজুগুজু করছে, ভাবতে অসম্ভব রকমের আনন্দ লাগে। আগামীকাল মিমি আপুর বিয়ে, অনুষ্ঠান নয়, শুধুই কাবিন। বাড়িতে মিথিয়াপুর দাদুর বাড়ির লোকেরাও এসেছে প্রচুর, যার ফলে তৈরি হয়েছে থাকা সংক্রান্ত সমস্যা। রোদের আম্মু মেয়েদের নিয়ে খুবই সেন্সিটিভ। এদিক ওদিক ছেলেরা দৌড়দৌড়ি করবে আর মেয়েরা ফ্লোরে বেসামাল শুয়ে থাকবে, না না কখনো না। তাই রোদের আম্মুর কড়া আদেশ, যুবতী মেয়েদের থাকতে হবে মামনিদের বাসায়। সেই সুবাদে রোদ, রাফিয়া, রুহি আর মিহির থাকার ব্যবস্থা হলো মামনিদের বাসায়। সকালে বৃষ্টিতে ভিজেছে, তাই শরীরটা হালকা গরম, চোখ মুখ দিয়ে যেন অসুস্থতা ভরা গন্ধ বেরোচ্ছে। মেহমানদের আপ্যায়ন করার মাঝ পথেই চোখ গরম করে খানিকক্ষণ তাকিয়ে থাকলো আম্মু। জোর করে খাবার গিলিয়ে ট্যাবলেট খাইয়ে রাগে ফুসতে ফুসতে বললেন, রাফিয়াকে নিয়ে তোর মামানিদের বাসায় যা, গিয়েই ঘুমিয়ে পড়বি। ট্যাবলেট খাওয়ার পর ঘুম তো জরুরি। ঘুম থেকে উঠে দেখবি জ্বর নেই, আর একবারও যেন এদিক ওদিক দৌড়াতে না দেখি। যা, জলদি যা। রোদ বাধ্য মেয়ের মতো মাথা দুলিয়ে ঘড়ির দিকে তাকালো। 7:40। এই সন্ধ্যায় ঘুমানোর বিন্দু মাত্র ইচ্ছে নেই ওর। তবে মামনির বাসায় যাওয়ার ইচ্ছে শতভাগ। কে জানে শুভ্রর জ্বর কমলো কিনা। চুলগুলো দু হাতে মুঠো করে হাত খোপা ধরতেই একরকম লাফিয়ে রুমে ঢুকলো রাফিয়া। রোদের থেকে শুভ্রর বাসায় যাওয়ার আগ্রহটা ওরই দ্বিগুণ ছিল। রোদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ফোনটা হাতে দিয়ে বলল, চল। মামনিদের বাসায় এসে কলিং বেল চাপার আগেই দরজা খুললেন মামু। ওদের দেখে হেসে বললেন, রোদমণি কেমন আছে? রোদ হালকা হেসে বলল। রোদমণি ভালো আছে। মামু হেসে রাফিয়ার দিকে তাকালো। ভালো আছো রাফিয়া? জি আঙ্কেল, ভালো আছি। মামুকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল রোদ, কোথাও যাচ্ছ মামু? তোদের বাসাতে যাচ্ছিলাম, তো বাসায় একটু কাজ ছিল। তুই কি অসুস্থ নাকি রোদমা? তোর চোখ মুখগুলো কেমন শুকনো লাগছে? না মামু, অসুস্থ নই, তবে তোমার বোনের বকা শুনতে শুনতে আরেকটু হলেই অসুস্থ হয়ে যেতাম। তোমার বোনটা কি মারাত্মক মহিলা মামু। এনিওয়ে, মামুনি কই? মামু হাসলেন, হাতে একটা কাগজের ফাইল তুলে নিয়ে বললেন, শুক্র রুমে আছে হয়তো, ছেলে ক্লাস নিচ্ছে। 2 সপ্তাহ ধরে জ্বরে পড়ছে, তবুও শিক্ষা হয় না। কাল রাতে 104 ডিগ্রি জ্বর ছিল, সকালে একটু কমেছিল, কিন্তু মহাশয় ঘন্টাময় বৃষ্টিতে ভিজে আবার কাহিনী বাদিয়েছেন। তোরা বাচ্চা যে কেন বুঝিস না আমাদের। আচ্ছা আমি যাচ্ছি, দরজাটা লাগিয়ে দে মা। মামু বেরিয়ে যেতেই দরজা লক করে শুভ্রর রুমের দিকে এগিয়ে গেল দুজনে। মনের মাঝে বিন্দু বিন্দু খারাপ লাগাগুলো যেন প্রতিটি পদক্ষেপেই পাহাড় রূপ ধারণ করেছে। দুজনেই নিঃশব্দে ওর শুভ্রর রুমের দরজা গিয়ে দাঁড়ালো। দুজনের মুখে দুঃখী দুঃখী ভাব। আর যাই হোক, শুভ্র তো ওদের জন্যই বৃষ্টিতে ভেজেছিলেন। ইস বেচারা। শুভ্র মামুনের কোমর জড়িয়ে পেটে মুখ লুকিয়ে বসে আছে চুপচাপ। থেকে থেকেই কেঁপে উঠছে শুভ্রর শরীর। মামুনি দাঁড়িয়ে থেকেই থমথমে মুখে ছেলের মাথায় হাত বোলাচ্ছেন। রোদ আর রাফিয়া একে অপরের দিকে তাকাল, সাথে সাথেই শুভ্রর মৃদু কণ্ঠ ভেসে এলো, আমি আর পাচ্ছি না আম্মু, সহ্যের সীমাটা ভেঙে যাচ্ছে। তুমি হয় আমার মনটা পিষে ফেলো, নয় আমায় ছেড়ে দাও। শুভ্র আরো কিছু বলতো তার আগেই রাফিয়া জোরে সরে বলে ওঠে, এ মা, শুভ ভাইয়া কি কাঁদছেন? রাফিয়ার কণ্ঠ কানে যেতেই থেমে গেল শুভ্র। ওদের দিকে না তাকিয়েই উঠে চলে গেল বারান্দায়। রোদ রাফিয়ার দিকে রাগি চোখে তাকাতেই অপরাধী গলায় বলে উঠল, রাফিয়া বিশ্বাস কর, আসতে বলতে গিয়ে ভুল করে জোরে বলে ফেলেছি, আল্লাহ কসম। রোদ কিছু বলল না, চোখ ফিরিয়ে মামুনির দিকে তাকালো রোদ। মামুনি ওকে দেখে খানিক চমকালেন, ঠোঁটে হাসি ফোটানোর চেষ্টা করে বললেন, রোদমণি কখন এলি? রোদ হেসে বলল, এইমাত্র। রাফিয়া অনুযোগের সুরে বলল, এর জন্যে আমাকে আসতে হলো? জেঠিমণি জোর করে পাঠালেন। ওই বাড়ির সবাই কত মজা করছিল, কিন্তু কি আর করার, রোদের জ্বর হয়েছে আর আমি বসে বসে মজা করব, তা তো হয় না। তাই এলাম, ওকে জেঠিমণি এখানে এসে ঘুমাতে বলেছে। মামুনি অবাক হয়ে বললেন, তোরও জ্বর? শুভ্রেরও তো জ্বর। রোদ তাড়াহুড়ো করে বলল, আমার জ্বর নেই মামুনি, শরীরটা হালকা গরমেই যা। মামুনি গালে চাপড় দিয়ে বললেন, বেশ, তোরা দাঁড়া, আমি বিছানা রেডি করে দিচ্ছি। মামুনি চলে যেতেই ঘরময় ঘুরে ঘুরে দেখতে লাগলো রাফিয়া। ঠোঁট উল্টে বলল, শুভ ভাইয়ার রুমটা কি গোছানো রে রোদ? ওনার বউ তো কোনো কাজ করাই লাগবে না, শুধু রোম্যান্স ছাড়া। তাছাড়া বান্দা যা হট,
বইয়ের অন্যদিকে মন থাকবে বলে মনে হয়? রোদ কপাল কুচকে বলল, ছি, তোর মুখে সবসময় অশালীন কথাবার্তা। নিজের মুখ সামলা, উনি তোর বড়। রাফিয়া ভেঙচি কেটে বলল, এখানে অশ্লীল কথা কি দেখলি বল? আমি খাঁটি সত্যি বলেছি। উনি যদি কাদায় মাখামাখি হয়ে থাকে তাহলে কি মনে হবে জানিস? মনে হবে ইস, কাদাগুলো আগে কেন মাখেননি উনি। অ্যাটিটিউড ইজ এ বিগ ম্যাটার। রোদ অসহায় গলায় বলল। জীবন চুপ যা, উনি বারান্দায়। রাফিয়া ভ্রু কুচকে বারান্দার দিকে উকি দিল, দাঁত বের করে হেসে বলল, পোলা তো নয়, সে তো আগুনের ভোলা রে। রোদ রে, বিশ্বাস কর, এই পোলা যদি কয় রাখি তুমি দুনিয়া ছেড়ে দাও তাহলে আমি এক পায়ে রাজি। ইস, এত কিউট কেন? যা করে সব কিউট কিউট লাগে। এখন চুপচাপ দাঁড়িয়ে আছে, তাও যেন কিউট কিউট ভাব। উফ, রোদ বিরক্ত হয়ে বলল, তোর দুনিয়ার সব ছেলেকে দেখলে এমন ফিলিংস। এটা নতুন কিছু না, ট্রাই সামথিং নিউ। রাফিয়া টেবিলের উপর থেকে একটা ডায়েরি তুলে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বলল, তোর মামা তো ভাইও তো নিউ প্যাকেজ রে, নিউ প্যান্ট, নিউ। এইটুকু বলেই থেমে গেল রাফিয়া, চোখ বড় বড় করে তাকিয়ে হাতের ইশারায় ডাকলো রোদকে। রোদ ভ্রু কুচকে এগিয়ে যেতেই ফিস ফিস করে বলল, রোদ রে, আমাদের হিরো তো দেখ প্রথম থেকেই কারোর প্রেমে হাবুডুবু, সাঁতার, ডুব সবই দিয়েছে রে। এইটুকু বলেই থামলো রাফিয়া। ভীষণ উৎসাহ নিয়ে ফিস ফিস করে পড়তে লাগলো ডায়েরির সেই কালো লেখা। ওই শ্যামলতা, এখনো রেগে আছিস আমার ওপর, নাকি অভিমান করেছিস? আমার অনেকগুলো অভিযোগ জমা হয়েছে শ্যামলতা, অনেক। তোমার ওপর, মায়ের ওপর, সবার ওপর। আমার যে কত কষ্ট হয় তা কি তুমি জানো? জানো না, কখনো জানতেও চাও না। কিন্তু কেন চাও না? একটিবার আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে আগ বাড়িয়ে কথা বলতে পারো না কেন? আমি তোমার কাছে আসছি না, কথা বলছি না, ভালোবাসছি না, তবুও তুমি নির্বাক। আমার কাছে না আসাটা কেন তোমাকে ভাবায় না? কেন চোখের আড়ালে থেকেও তোমাকে একটিবার, শুধু একটিবারও দেখতে পাবো না? আমি এড়িয়ে গেলে তুমি কেন এড়িয়ে যাবে আমাকে? কেন? মাকে চাই না তোমাকে? এই প্রশ্নটা খুব জঘন্য শ্যামলতা, কিন্তু সেই জঘন্য প্রশ্নটাও একবার বুঝতে চাও না তুমি, বুঝতে চাও না আমাকে। আমার যে তোমার হাসিটাও সহ্য হচ্ছে না। কেন এত শক্ত থাকবে তুমি? আমি নেই জেনে কেন হাসবে তুমি? কেন আগের মতন চলবে? একটুও অবসল হতে পারো না কেন? আজ 20টা দিন হতে চললো, দেখি না তোমার। গায়ে প্রচণ্ড জ্বর, অথচ একটিবার, শুধু একটিবার আমার কাছে এলে না তুমি। ছেলের চিন্তায় 2 দিন যাবৎ ঘুমাচ্ছে না মা, অথচ কি আশ্চর্য, উনি আমার জ্বরের কারণটাও ধরতে পারছেন না। এই জ্বর তো জ্বর নয়, তোমার উত্তাপ। তা কি করে বোঝাবো তাকে, কিভাবে? এটুকু পড়তেই হালকা শব্দে চোখ তুলে তাকালো দুজন। শুভ্র পকেটে হাত রেখে ভ্রু কুচকে তাকিয়ে আছে। সিল্কি চুলে ঢেকে থাকা কপালের নিচটাতে একজোড়া রক্ত লাল চোখ তাকিয়ে আছে নির্বিকার। রোদ আর রাফিয়া একে অপরের দিকে তাকালো। রাফিয়া ঢোক গেঁদে নিয়ে খুব সাবধানে ডায়েরিটা টেবিলে রাখলো। জোরপূর্বক হাসার চেষ্টা করে রোদের ডান হাতটা শক্ত করে চেপে ধরে ভয় মাখা গলায় বলল, সরি ভাইয়া। শুভ্র কিছু বলল না, আগের মতোই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কি করবে বুঝতে না পেরে দুজনে এক দৌড়ে বেরিয়ে গেল। নিজেদের রুমে গিয়ে বসতে দুঃখী দুঃখী গলায় বলে উঠল রাফিয়া, কষ্টে পানটা ফেটে যাচ্ছে রে। আমার ক্রাশ অলরেডি বাঁকা হয়ে আছে। কোন হারামজাদির প্রেমে পড়েছে আল্লাহ জানে। হে খোদা। রোদ রাগী গলায় বলল, ঢং কেন করছিস রাফিয়া? তোর না বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড থাকা অবস্থায় অন্যের দিকে নজর দিস? উফ, ফেমলেস। ওই, বয়ফ্রেন্ড থাকলে যে অন্যের দিকে তাকানো যাবে না, কে বললো তোকে? আর অন্য কেউ আর শুভ ভাইয়া কি এক হলো নাকি? শুভ ভাইয়ার জন্য তো 1000টা বয়ফ্রেন্ড কুরবান। বুঝিস না কেন? ক্রাশ ইজ ক্রাশ। রোদ বিরক্তি নিয়ে বলল, রাফিয়া বেবি, ক্রাশ ইজ নট ক্রাশ। ক্রাশ ইকুয়াল টু পাশ। যা এখন তোকে খাওয়াবো আমি, বেয়াদব।
রাত 1টার দিকে হঠাৎই ঘুম ভেঙে গেল রোদে। ফোনটা হাতে নিয়ে ডাইনিং রুমে গেল পানি খাবে বলে। পানি খেয়ে বেসিনের উপর ফোন আর মাথার কাঁটাটা রেখে চুলগুলো হাত খোপা করলো। চোখে মুখে পানি দিয়ে সোজা হয়ে দাঁড়াতেই মনে হলো পেছনে কেউ আছে। ভয়ে শ্বাস আটকে চরম সাহস নিয়ে পেছনে ফিরে তাকালো। ভেবেছিল ভয়ানক মুখশ্রীর কিছু একটা দেখে জ্ঞান হারাবে, কিন্তু রোদকে মানসিক স্বস্তি দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। রোদের চোখে মুখে ঘুরে বেড়াচ্ছে তার নীরব দৃষ্টি। শুভ্রর এই দৃষ্টি বেশিক্ষণ সহ্য হতো না। শুভ্রকে পাশ কাটিয়ে রুমের দিকে পা বাড়ালো রোদ। শুভ্র পেছন থেকে মৃদু গলায় বলল, চুলের কাঁটাটা। রোদ এক পা পিছিয়ে শুভ্রর দিকে না তাকিয়ে পেছন দিকে হাত বাড়ালো। শুভ্র খুব ভদ্রভাবে কাঁটাটা তুলে দিল রোদের হাতে। আবারও পা বাড়ানোর আগেই বলে উঠল শুভ্র, ফোনটা। এবারও যথারীতি হাত বাড়ালো রোদ। ফোন নিয়ে তাড়াহুড়ো করে সামনে পা বাড়াতে আবারও বলে উঠল শুভ্র। আবার উত্তাপটা। রোদ প্রথমে বুঝতে না পেরে আগের মতোই হাত বাড়ালো। খানিক বাদেই ব্যাপারটা বুঝতে পেরে অবাক হয়ে শুভ্রর দিকে তাকাল। শুভ্র মৃদু হেসে রোদের দিকে এগিয়ে আসতেই মামু আর মামনির কণ্ঠ শোনা গেল। মামু বলছেন, গেল কই? এখানেই তো ছিল। রোদ গলা বাড়িয়ে বলল। বুঝছো মামু? ততক্ষণে মামু মামনি দুজনেই ডাইনিং রুমে এসে দাঁড়িয়েছেন। মামনি চেয়ারে হাত রেখে এদিক ওদিক তাকিয়ে বলল, ইঁদুর। মামু মামনির চিৎকারে রাফিয়াও এসে দাঁড়িয়েছে দরজায়। হয়তো না ঘুমিয়ে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল এতক্ষণ। রোদ অবাক হয়ে কয়েক পা এগিয়ে বলে দিল, কি চারতলা ইঁদুর? এইটুকু বলে নিচের দিকে তাকাতেই দেখে ওর পা থেকে 2 আঙুল দূরেই মাঝারি আকারের এক ইঁদুর। হঠাৎ চোখে পড়ায় চমকে গিয়ে লাফিয়ে উঠল রোদ। চিৎকারের সাথে সাথে 2-3টে লাফ দিতেই শুভ্রর গায়ের উপর গিয়ে পড়ল। শুভ্রর পায়ে পা লাগতেই ছোট্ট করে করে শব্দ উঠল। মামু মামনি ইঁদুর মারতে ব্যস্ত হয়ে পড়তেই ডান হাতে রোদের কোমর চেপে ধরল শুভ্র। রোদ অবাক হয়ে চোখে তাকাতেই মৃদু গলায় বলল, এভাবে লাফালে পড়ে গিয়ে নির্ঘাত কোমর ভাঙবে বাকি। কথাটা শেষ করে রোদকে আরো এক দফা অবাক করে দিয়ে ওর বাম গালে হালকা ছোটে চুমু এঁকে দিল শুভ্র। চুমু এঁকে দিয়ে চোখের পলকে 2-3 হাত দূরে গিয়ে দাঁড়ালো। মামু মামনি ইঁদুরের পিছু দিয়ে রান্নাঘরের দিকে ছুটতেই রাফিয়া চোখ বড় করে রোদের দিকে দৌড়ে এসে বলল, আমি কিছু দেখলাম না। রোদ তখন ওই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বার কয়েক চোখ পিটপিট করে ঘোর লাগা গলায় বলতো, কি দেখলি? রাফিয়া একবার শুভ্রর দিকে তাকালো। শুভ্র গম্ভীর মুখে মামনিদের কাজকর্ম দেখছেন। তাকে দেখে মনে হচ্ছে এই দুনিয়াতে ইঁদুর নামক প্রাণীটা ব্যতীত অন্য কিছুর অস্তিত্ব নেই। শুভ্রর ভাবসাব দেখে রাফিয়া কনফিউজড হয়ে বলল, ও ভাইয়া তোকে। রোদ স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? শুভ্র অতি ভদ্র ছেলের মতো বলল, কোনো সমস্যা রাফিয়া? আমায় ডাকলে মনে হলো। রোদ আর রাফিয়া দুজনেই একসাথে মাথা নাড়ল। ইঁদুর মারতে ব্যর্থ হয়ে মামু মামনির ব্যর্থতার শীষ তুলে নিজেদের রুমে ঢুকে গেলেন। তাদের পিছু পিছু শুভ্রও গেল, আর ওরা দুজন হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে রইল। দুজনের চোখে মুখেই চরম হতাশা। সেই হতাশা নিয়েই বলে উঠল রাফিয়া, আমি হয়তো ভুল দেখেছি রে রোদ। রোদও হতাশ গলায় বলল, ও সন্ধ্যা 7টা কি 8টা, বিছানায় গোল হয়ে বসে আছে সবাই। মিথিলা লাজুক লাজুক চাহনি নিয়ে মাথা নিচু করে বসে আছে। চারপাশ থেকে লজ্জাজনক কথার ফুলছড়িতে অনেকটাই ক্লান্ত সে। বেশ কিছুক্ষণ হলো ছেলের পক্ষে এসে পৌঁছেছে। ড্রয়িং রুমে বসে দেনমোহরের টাকা নিয়ে আলাপচারিতা চলছে। কিছুক্ষণ পরে শুরু হবে কাবিন পর্ব। আম্মু সহ অন্যান্য রমণীরা রান্নায় মেতেছেন। ভাইয়ারা ছাদে বসে আড্ডা দিচ্ছে। এরই মধ্যে হুট করে মেয়েদের রুমে ঢুকলো শুভ্র। গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি আর কালো জিন্স, পায়ে সাধারণ স্লিপার। সিল্কের চুলগুলো সমান্তরাল ভঙ্গিতে পড়ে আছে কপালে, হাতে আধ কাঁচা পেয়ার। তাতে কামড় বসাতে বসাতেই খাটের পাশে এসে দাঁড়ালো শুভ্র। মিঠিকে উদ্দেশ্য করে বলল, পাশের রুমে দুটো সুন্দরী ললনাকে দেখলাম, তো ননদ নাকি রে? মিঠি মাথাটা আরেকটু নুইয়ে নিয়ে বলল, হ্যাঁ। শুভ্র আবারও কামড় বসালো পেয়ারায়। মুখ ভেঙিয়ে বলল, বিয়ের আগে ননদ বলে বলে অস্থির করে ফেলছিস। একা একা অস্থির না হয়ে আমাদের দিকেও তাকা। ভাইদের একটা হক আছে না, সে হকটা আদায় না করে এভাবে ট্যাং ট্যাং করে বিয়ে করতে পারবি তুই? মিঠি এবার মাথা তুলে তাকাল, বিস্ময় নিয়ে বলল, মানে? শুভ্র তার ফর্সা গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল, মানে সিম্পল, তো ননদ হলো আমাদের বেয়ান। তো বেয়ানদের আপ্যায়ন করা লাগবে না, আর আপ্যায়ন করার জন্য ফোন নাম্বার দরকার। ফোন নাম্বার দিয়ে সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হ্যান্ড যা আছে সব দে। আমি দিতে পারিস, আমি মাইন্ড করবো না। মিঠি যেন এবার আকাশ থেকে পড়ল। চোখ বড় বড় করে বলল,
তোর ফোন নাম্বার চাই শুভ্র, সত্যি? শুভ্র ভ্রু কুচকে বলল। এমন রিয়াক্ট মারছিস কেন? নাম্বার দিতে বলেছে, নাম্বার দে ব্যাস। রাফিয়া দুঃখী দুঃখী গলায় বলে উঠল। শুভ ভাইয়া, ওই মেয়ে দুটো কে? আমার চেয়েও সুন্দর। শুভ্র অমায়িক হেসে বললেন। বোন, আমি এখানে লাখ সুন্দর নির্বাচন করছি না। তাছাড়া শুভ্রর বোন বলতেই পড়ি, সেই হিসেবে তুমিও পড়ি হলে, তাই না? শুভ্র ছোট বোন বলে কথা। এই মিঠি, নাম্বার দিবি নাকি তো জামাইটা ধরে বাঁধবো? রোদ আর চোখে তাকালো। শুভ্র আবারও তারা দিতে মুখ খুলল রাফিয়া। মৃদু গলায় বলল, দুটোরই নাম্বার দিয়ে কি করবেন শুভ ভাইয়া? বিয়ে করলে তো একটাকেই করবেন, তো একটাকেই সিলেক্ট করুন। আমরাও ভাবি ডাকার অভ্যাস করে ফেলি, দুটোর সাথে ট্রাই করলে আমরাও কনফিউজ হয়ে যাব না? শুভ্র বিরক্ত গলায় বলল। তুমি না বড্ড বেশি কথা বলো রাফিয়া। তোমার ভাবিকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমায়। তাকে নিয়ে কনফিউজড হওয়ার চান্স নেই। এখন আপাতত চুপ থাকো। বেশি নাম্বার দে তো, জলদি দে। মেয়ে দুটোর একটি বরের ছোট বোন আর অন্যটি বরের কাকাতো বোন। বিয়ে ঠিক হওয়ার পর ওদের সাথে বেশ কয়েকবার কথা হয়েছিল মিঠির। বেশ সুন্দরীও বটে। শুভ্রর চাপাচাপিতে শেষ পর্যন্ত নাম্বারটা দিয়ে দিলেন মিঠি। শুভ্র নাম্বার নিয়ে রুম থেকে বেরোতে বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেদের মধ্যে চাপা হুল্লোড় পড়ে গেল। রাফিয়া মন খারাপ করে একবার দরজার দিকে তাকিয়ে চাপা আর্তনাদ করে বলল, রোদুরে, আমার ক্লাস প্রেমের ছেঁকা খেয়ে পাগল হয়ে গেছে। এত সুন্দরী আমি বসে থাকতেও ওই দুই কাল নাগিনীর নাম্বার নিয়ে দৌড়াদৌড়ি করছে। হে খুদা! রোদ রাফিয়ার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকালো। রাফিয়ার কষ্টের চাপে নিজের কষ্টটাই ভুলে গেল রোদ। সত্যি তো, বেচারির ক্রাশের সে কি দুর্দশা। 8টা সাড়ে 8টার দিকে কাবিন শেষ হলো। কাবিন শেষে সবাই যখন দাওয়াত খাওয়া নিয়ে ব্যস্ত, তখন দেখা দিল আরেক ঝামেলা। লেবু শেষ। সকালবেলা বাজারের লিস্ট থেকে যে কিভাবে লেবুর নামটা কেটে গেছে কে জানে। তাই রোদের মা রোদকে পাঠালেন ছাদে। ছাদের কোণে ছোট্ট একটা লেবু গাছে 5 থেকে 6টা লেবু ধরেছে। আপাতত সেগুলো দিয়ে কাজ চালালেই রক্ষী। রোদ রাফিয়াকে সাথে যেতে বলতেই সে বিমর্ষ দৃষ্টিতে তাকালো। তাই বাধ্য হয়ে রোদ একাই চলল ছাদে। ছাদের মেঝেতে পাটি বিছিয়ে আড্ডা দিচ্ছিল রোদের ভাইয়া সহ কাজিন ভাইয়ারা সবাই। রোদ ছাদে পা রাখতেই এক পলক তাকালো সবাই। রোদ কিছু না বলে ডান দিকের কোণের দিকে এগিয়ে যেতেই কথা ছুড়ল রোদের ভাইয়া। রোদ, এখানে কি? লেবু নিতে এসছি ভাইয়া। তারপর সব চুপ। কয়েক সেকেন্ড চুপ থেকে আবার শুরু হলো ফিসফিস। ফিসফিসানি শেষ হলে শুরু হলো ধাক্কাধাক্কি। এই ধাক্কাধাক্কির এক পর্যায়ে শুভ্রর হাসির শব্দ কানে গেল রোদের। শুভ্র হাসতে হাসতেই বলল, ভাই খাওয়াতে চাস? ডিরেক্ট খুন করে ফেলবে আমায়, ভাইকে বল। তারপর আবারও ফিসফিস শব্দ। রোদ দুটো লেবু তুলে নিয়ে পেছন ফিরে তাকালো। ওদের মধ্যে কি চলছে বুঝতে না পারলেও গভীর কিছু যে চলছে তা স্পষ্ট। কয়েক সেকেন্ড ভ্রু কুচকে ওদের দেখে নিয়ে আবারও লেবু তোলায় মনোযোগ দিল। লেবু তুলে শেষ করে ফেরার জন্য পা বাড়াতেই সবাই মিলে ঠেলে ঠুলে দাঁড় করিয়ে দিল শুভ্রকে। রোদ সচেতন চোখে তাকালো। আশেপাশে কোথায় রোদের ভাইয়াকে দেখা যাচ্ছে না। রোদ মনে মনে বলল, এই হাদারামটা দরকারি সময়গুলোতেই হাওয়া হয়ে যায় কেন কে জানে। রোদ দ্রুত সিঁড়ি ঘরের দিকে এগোতেই সরান সামনে দাঁড়ালো শুভ্র। রোদ চোখ তুলে শুভ্রর দিকে তাকাতেই মৃদু হাসলো শুভ্র। শুভ্রর হাসিকে পাত্তা না দিয়ে পাশ কাটাতেই রোদের ডান হাতটা চেপে ধরল শুভ্র। পেছন থেকে বলল, হেল্প দরকার ছিল একটু প্লিজ। রোদ বা শুভ্রর আরো কিছু বলবে তার আগেই দরজায় রোদের আম্মু এসে দাঁড়ালেন। আলিফ ভাইয়াদের উদ্দেশ্য করে বললেন, রোদ কি চলে গেছে রে? আলিফ ভাইয়া মাথা নেড়ে বললেন, না মামি, ওই তো শুভ্রর সাথে লেবু তুলছে। রোদের আম্মুর কণ্ঠ কানে যেতে 2 হাত দূরে গিয়ে দাঁড়ালো শুভ্র। এত দেরি হওয়ার জন্য একগাদা বকে দিয়ে রোদেকে নিয়ে নিচে চললেন রোদের আম্মু। রোদের আম্মু পেছন ফিরতেই রোদের ডান হাতে 2খানা কাগজ গুজে দিয়ে ফিস ফিস করে বলে উঠল শুভ্র, ওই মেয়ে দুটোর জন্য দিয়ে দিস প্লিজ। শুভ্রর কথাটা শুনেই মেজাজ চটে গেল রোদের। কত বড় সাহস! রোদ মনে মনে বলল, ওকে দিয়ে প্রেমপত্র বিলি করা, হ্যাঁ, আমাকে দিয়ে। রোদ রাগে ভেতরে ভেতরে গর্জাতে গর্জাতে আরো 2 পা এগিয়ে যেতেই পেছন থেকে বলে উঠল তুষার, কাজটা একটু করে দেন রোদ ভাবি। তুষারের কথাটা কানে যেতে রোদের সাথে সাথে রোদের আম্মু থেমে গেলেন। রোদ চোখ বড় বড় করে তাকালেও রোদের আম্মু ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, রোদ, তোমার ভাবি কিভাবে হয় তুষার? তুষারও থতমত খেয়ে গেল এবার।
এই ছোট্ট কথাটাও যে রোদের আম্মুর কানে চলে যাবে ভাবতেও পারেনি বেচারা। তাছাড়া রোদ নিজে অবাক, তুষার রোদকে ভাবি রাখছে কোন দুঃখে। তুষারকে চুপ থাকতে দেখে রোদের আম্মু অধৈর্য ভঙ্গিতে আবারও প্রশ্ন করলেন। রোদের আম্মুকে এইভাবে ভুলানো যাবে না দেখে এগিয়ে এলো শুভ্র। বেয়াক্কল হাসি দিয়ে বলল, ফুপি, রোদ ওর বোনের মতোই তাই না? আর বোনের বর তো অ্যাজ ইউজুয়াল দুলাভাই লাগবে তাই না? রোদের আম্মু মাথা নাড়ালেন। শুভ্র মৃদু হেসে বলল, এখন কি দুলাভাইকে কেউ দুলাভাই ডাকে? সবাই তো ভাইই ডাকে। তো সেই হিসেবে রোদ ওর ভাইয়ের বউ হলো না, আর ভাইয়ের বউ তো ভাবি হলো ফুপি। রোদ আর রোদের আম্মু দুজনেই হ্যাবলার মতো তাকিয়ে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর কপাল কুঁচকে বলে উঠল রোদের আম্মু, ওই আমাকে তোর পাগল মনে হয়, দিব এক চর। শুভ্র ইনোসেন্ট গলায় বলল, এই তো বিশ্বাস করলে না? আরে বাবা, এটা নিউ জেনারেশন, এই জেনারেশনে সব চলে। এই যে তুমি ভাবো, বন্ধুদের চেয়ে আমরা অহরহ মামা মামা বলে ডাকছি, তাই বলে কি আমাদের বন্ধুরা আমাদের মায়ের ভাই হয়ে যাচ্ছে? রোদের আম্মু কনফিউজড হয়ে বললেন। এই তুইও কি রোদকে ভাবি থাকিস নাকি? পেছন থেকে আলিফ কিক করে হেসে দিয়ে আবারও চুপ হয়ে গেল। শুভ্র ভগ্ন হৃদয় দিয়ে বলল, ও কি আমার ভাবি হয় যে আমি ওকে ভাবি বলে ডাকবো? রোদের আম্মু যুক্তি দিয়ে বললেন, তুষারের ভাবি হলে তোর কেন হবে না? তোর তো আরো বেশি করে হবে। শুভ্র বিরক্ত গলায় বলল, তুমি আমার বাপের বোন বলে কি রোদের বাপেরও বোন নাকি? রোদের আম্মু বুঝতে না পেরে বলল। মানে? আলিফ পেছন থেকে বলল, মানেটা হলো লেবু মামি, আপনার না লেবু নিয়ে যাওয়ার কথা। আলিফের কথা যেন টনক নড়ল রোদের আম্মুর। রোদের হাত থেকে লেবুগুলো এক প্রকার ছিনিয়ে নিয়েই নিচে নেমে গেলেন। শুভ্র যেন হাফ ছেড়ে বাঁচল, জোরে শ্বাস টেনে নিয়ে তুষারের দিকে তেড়ে গেল। ধুমধাম করে চর বসিয়ে দিয়ে বলল, ভাবি না? তোর তো দেখি ভাবি ডাকার বহুত শখ। শালা, ভাবি ডাকি ভালো কথা, কিন্তু নাম ধরে ডাকলি কেন? এখনই কেস খাইতাম, বলো তো একটা। রোদ কয়েক সেকেন্ড তাদের ধাক্কাধাক্কি মারামারি দেখে মুচকি হেসে নিচে নেমে এলো। সিঁড়ির কয়েক ধাপ পেরিয়েই হাতে থাকা চিঠি দুটোর কথা মনে পড়ল। মুহূর্তে রোদের রাগটা বেড়ে গিয়ে অসীমে গিয়ে ঠেকল। রোদ মনে মনে বলল, প্রেমপত্র, এই প্রেমপত্রগুলো খাওয়াবো তাকে একদম। রাত 9টায় বিয়ে নামক ঝঞ্ঝাল শেষ করে বাড়ি ফেরার জন্য তাগিদ দিয়ে উঠলেন ছেলেপক্ষ। সবাই যখন একে অপরের থেকে বিদায় নিতে ব্যস্ত, সেই ফাঁকে কেউ একজন হ্যাচকা টানে সিঁড়ির নিচের ঝাপসা অন্ধকারে দাঁড় করালো রোদকে। প্রথম দফায় চমকে উঠলেও শুভ্রকে দেখে ভ্রু কুচকালো রোদ। শুভ্র এদিক ওদিক তাকিয়ে চারপাশটা দেখে নিয়ে বলল, চিঠিগুলো কই দিয়েছিস? রোদ কোনো উত্তর না দিয়ে শুভ্রের পেছন থেকে তাকিয়ে জোর গলায় ডেকে উঠল, রিধি আপু, সুস্মিতা আপু, এদিকে আসুন না প্লিজ। রোদের এমন কাজে খানিকটা ভরকে গেলেন শুভ্র। কিছু বলে ওঠার আগেই সামনে এসে দাঁড়ালো হৃদি আর সুস্মিতা। ওরা দুজনে আনন্দমোহন কেমিস্ট্রি নিয়ে অনার্স করছে। রোদের থেকে 1 বছরের সিনিয়র। ওরা রোদ আর শুভ্রের কাছাকাছি দাঁড়িয়ে মিষ্টি হেসে বলতো, কিছু বলবে রোদ? রোদ গদগদ বচনে বলল, হ্যাঁ বলবো, তার আগে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার একমাত্র মামাতো ভাই, ভীষণ ব্রিলিয়ান্ট এবং ভদ্র ছেলে। বুয়েটে পড়ছেন, মাস্টার্স ফাইনাল টার্ম, ব্রাইট ফিউচার। জাপানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন এবং রিসেন্টলি সিলেক্ট হয়ে গিয়েছেন। হৃদি আর সুস্মিতা একসাথে বলল, ও, কংগ্রাচুলেশন ভাইয়া। শুভ্র রোদের মতিগতি উপলব্ধি করার চেষ্টা চালাচ্ছিল। সুস্মিতাদের কথায় শুভ্র জোরপূর্বক হেসে আবারও রোদের দিকে তাকালো। রোদ দাঁত বের করে হেসে বলল, অ্যাকচুয়ালি সুস্মিতা আপু, শুভ্র ভাইয়া আপনাকে খুবই পছন্দ করে। লাভ এট ফার্স্ট সাইট, ইউনো। আমাকে একটা চিঠিও দিয়েছিলেন আপনাকে দেওয়ার জন্য, কিন্তু আমার বোকামির জন্য আর দেওয়া হয়ে উঠল না। তাই ভাবলাম সরাসরি বলি, প্লিজ আপু অ্যাকসেপ্ট করে নিন। আপনাকে দেখার পর থেকে ওনার মুখে আপনার নাম ছাড়ার কিছুই আসছে না। আমাদের মুখ থেকেও বারবার ভাবি চলে আসছে। আমি কিন্তু ননদ হিসেবে খারাপ হব না। এনিওয়ে, আপনার গল্প করুন, আমি আর আপনাদের প্রেমে হাঁটি হচ্ছি না। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে শুভ্রর দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে সরে আসতে নিতে ডান হাতটা চেপে ধরল শুভ্র। রোদ রাগী মুখে জোরপূর্বক হাসি টেনে নিয়ে বলল, ছাড়ুন শুভ্র ভাই, হাতটা ছাড়ুন। সুস্মিতা ভাবে আপনার সাথে কথা বলার জন্য ওয়েট করছে। আপনার ভাষায় আপনার সুইট হার্ট অপেক্ষা করছে। হাতটা ছাড়ুন। রোদের কথায় কপাল কুঁচকে তাকালো শুভ্র। কানের কাছে ফিস ফিস করে বলল, মাইনা খেতে চাইলে একদম চুপ। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রোদ। শুভ্রের কথার তোয়াক্কা না করে আবেগ আপ্লুত গলায় রোদ বলল, দেখেছেন ভাবি, আপনাকে কত পছন্দ করেন।
আমাকে বলতে বলেছে যে আপনি যদি রাজি থাকেন তো আপনাকে খুব শীঘ্রই বিয়ে করতে চান। আচ্ছা, সিকিম পছন্দ তো আপনার? অ্যাকচুয়ালি শুভ্র ভাই হানিমুনে সিকিম যাবে, তো তাই আপনাকে দেখে এক্সাইটমেন্টে কথা বলতে পারছে না বেচারা, তাই আমিই বলে দিলাম। এবার ডিসিশন নিন। রোদের কথায় লজ্জায় রাঙা হয়ে আর চোখে শুভ্রর দিকে তাকালো সুস্মিতা। আর রোদ এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে সামনের দিকে হাঁটা দিল। পেছন থেকে ডেকে উঠল শুভ্র। রোদ, আরে বাবা আমার কথাটা তো শোন। শুভ্রের ডাকে সাড়া না দিয়ে রোদ অলস ভঙ্গিতে এগিয়ে গেল মামনিদের দিকে। পেছন থেকে মৃদু কণ্ঠ কানে এলো তার। সরি আপুরা, বাচ্চা মেয়ে তো, তাই বাচ্চা মো রাগ দুটো একটু বেশি। ও জাস্ট মজা করছিল। আমি অলরেডি এনগেজড, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। আসলে আমার ফ্রেন্ডরা। এর পরের কথাগুলো অস্পষ্ট হয়ে এলো রোদের কানে। রোদ ধীর পায়ে তার মামনির পাশে গিয়ে দাঁড়ালো। মনে মনে বলল, একটা লোক এতটা মিথ্যুক কি করে হতে পারে কে জানে। আমি অলরেডি এনগেজড। কিসের এনগেজড? কার সাথে এনগেজড? লাফিয়ে লাফিয়ে প্রেমপত্র দিতে গেলে খুশিতে মরে যায়, আর বিয়ের কথা বলে এনগেজড, তাই না? ফাসিল একটা। শুভ্রকে এদিকে আসতে দেখে রোদ জোর গলায় বলে উঠল, মামনি, এই ব্লু ড্রেস পরা মেয়েটাকে কেমন লাগছে? রোদের মামনি আর রোদের আম্মু কোনো একটা বিষয়ে গভীর আলোচনায় ব্যস্ত ছিলেন। রোদের কথা কানে যেতেই সচেতন চোখে তাকালেন। মেয়েটিকে 2 মিনিট পর্যবেক্ষণ করে নিয়ে বললেন রোদের মামনি, ভালোই তো, খারাপ কি? রোদ অবাক হওয়ার চেষ্টা করে বলল, শুধু ভালোই তো। আরে মামনি, তোমার ছেলের এত সুন্দর পছন্দ কি? তুমি শুধু ভালোই তো বলে জাজ করছো? 2 দিন পর তোমার পুত্রবধূ হবে আর তুমি তাকে ভালোই তো এর তালিকায় ফেলে দিচ্ছ। ভেরি ব্যাড মামনি। রোদের কথায় ভ্রু কুচকে তাকালেন রোদের মামনি। জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে পরম আয়েসে রোদের আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠল রোদ, আম্মু, তোমার পছন্দ হয়েছে আমাদের ভাবিকে? তোমার ভাতিজার পছন্দ বলে কথা। গোলাপের পাপড়ির মতো ঠোঁট, বাঁশির মতো নাক, মোলায়েম রেশমের মতো চুল, মুক্তোর মতো হাসি, আর কি কি জানি শুভ্র ভাই। শুভ্র রোদের কথা শুনে অনেক আগেই দাঁড়িয়ে পড়েছিল পাশে। রাগী চোখে ঝলসানোর চেষ্টাও করেছিল সেই শুরু থেকে, কিন্তু এবার যেন রাগের 16 কড়া পূর্ণ হলো তার। নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে রোদের দিকে তাকিয়ে রইল শুভ্র। রোদ নিঃসংকোচ ভঙ্গিতে তার আম্মুর দিকে তাকালো। বোকা বোকা চাউনি দিয়ে বলল, আম্মু, সুস্মিতা ভাবিকে তোমার পছন্দ হয়নি? কিছু বলছো না কেন বলো তো? শুভ্র ভাই তো বলছিল তুমি রাজি হলেই বিয়ে করে নেবে ভাবিকে। তোমার রাজি হওয়াটা নাকি বিগ ম্যাটার। রোদের আম্মু খুশিতে গদগদ হয়ে বললেন, আমি রাজি হব না কেন? দরকার হলে মেয়ের বাড়িতে নিচে গিয়ে কথা বলবো। শুভ্র, তুই শুধু একবার মুখ ফুটে বলবি, ব্যাস। রোদ দাঁত বের করে হেসে শুভ্রর দিকে তাকালো। চিবিয়ে চিবিয়ে বলল, দেখেছেন ভাইয়া, বলেছিলাম আম্মু একদম রাজি হয়ে যাবে। শুভ্র উত্তর দিল না। রোদের আম্মুর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, বিয়ে করার হলে তোমাকে এমনিতেও আগে বলতে হবে ফুপ্পি। সে নিয়ে টেনশন করো না তো। আচ্ছা শোনো, রোদকে মিঠি ডাকছিল, ওর পাশে কেউ নেই। রাফিয়াকে দেখলাম ওখানে কথা বলছে, ওকে একটু পাঠিয়ে দিও। আমি তুষারদের সাথে মরে যাচ্ছি, আমার কথা তো শুনবে না। তুমি একটু মনে করে পাঠিয়ে দিও, কেমন? রোদের আম্মু মাথা নাড়লেন, সাথে সাথে কপাল কুঁচকে এলো রোদের। রোদ মনে মনে বলল, আমার সুবিধার নয়, কিছু একটা ঝামেলা তো নিশ্চয়ই আছে। রোদের ভাবনার মাঝেই ধমকে উঠলেন রোদের আম্মু। ওই, শুভ্র কি বললো শুনিসনি? মিঠি ডাকছে, যা জলদি। দিন দিন কানে কালা হয়ে যাচ্ছিস মনে হয়। রোদ মুখ কালো করে মিঠির রুমের দিকে এগিয়ে গেল, কিন্তু রুম পর্যন্ত পৌঁছানোর আগেই সামনে দাঁড়ালো শুভ্র। হাত ভাঁজ করে দাঁড়িয়ে ডান ভ্রুটা খানিক উঁচু করে বলল, ছাদে একটা কথা বলবো তো, এক চট ছাদে যেতে বলছি, মানে ডিরেক্ট ছাদে গো। শুভ্রের মুখ চোখের ভাব দেখে আর কিছু বলার সাহস জোগাতে পারল না রোদ। চুপচাপ মুখ কালো করে দাঁড়িয়ে রইল। সাথে সাথে ধমকে উঠল শুভ্র। রাগে ফুসতে ফুসতে সিঁড়ির ধাপ ভেঙে ছাদে গিয়ে দাঁড়ালো রোদ। তুষাররা ছাদে বসে গল্প করছিল। রোদকে দেখে খানিক থমকালো। আলিফ বলল, কিরে রোদ, এখানে কি? কিছু বলবি? রোদ চুপচাপ দাঁড়িয়ে আছে। আলিফ আরো কিছু জিজ্ঞেস করতো, তার আগে ছাদে এলো শুভ্র। আলিফদের দিকে তাকিয়ে বলল, আলিফ, তুষার সবটা নিচে যা। আলিফ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কোনো সমস্যা শুভ্র ভাই? শুভ্রর স্পষ্ট জবাব, কোনো সমস্যা নেই, তোরা নিচে যা। সবাই চুপচাপ নিচে নেমে এলো। যাওয়ার সময় তাদের মধ্যে থেকে জারিফ বলে ওঠে, রোদাপু নিচে যাবে না? রোদাপু চলো, দাদা ভাই সবাইকে নিচে যেতে বলছে তো। তো রোদ আপু নিচে যাবে না, তোকে যেতে বলেছি, তুই যা। আর একটা প্রশ্ন করবি তো চর দিয়ে ছাদ থেকে ফেলে দেবো, যা। জারিফ কিছু বলতে গিয়েও বলতো না,
হয়তো শুভ্রর মুখটা খুব একটা সুবিধার মনে হচ্ছিল না। সবাই নেমে যাওয়ার পর ছাদের দরজাটা চাপিয়ে দিয়ে রোদের সামনে এসে দাঁড়ালো শুভ্র। রোদ ভ্রু কুচকে তাকিয়ে দ্বিগুণ তেজ নিয়ে বলে উঠল, কি সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে এখানে কেন? আমি কি কোলে করে এনেছি নাকি? ফাজলামি করছেন আমার সাথে? শুনুন আমার সামনে থেকে, শুনুন বলছি। আমি এক্ষুনি নিচে যাব। শুভ্র হেসে ফেলে বলল, একদম পারফেক্ট ম্যাচ। আমার বাচ্চারা খুবই নিরীহ টাইপ হবে। বাপ মা দুজনেই হাইপার, তো তাদের নিরীহ না হয়ে উপায় আছে? রোদ বিরক্তি নিয়ে বলল, আপনার বাচ্চাদের গল্প আপনার সুইটার সুস্মিতার সাথে করুন গিয়ে, আমার সাথে না। সরুন তো আচার্যা। রোদের ঝাঁঝালো কথায় কোনরূপ হেল দোল হলো না শুভ্র। মুচকি মুচকি হেসে আরো দুপা এগিয়ে গেল রোদের দিকে। রোদ মাথাটা পিছিয়ে নিয়ে ভ্রু কুচকে দেখালো। শুভ্র বাম হাতে কোমরের পাশ ধরে কাছে টেনে পাঞ্জাবির পকেট থেকে একজোড়া ঝুমকো বের করল। কালো আর সাদা পাথরের ঝুমকো। কপালে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়ে খুব মনোযোগ দিয়ে ঝুমকো জোড়া পরিয়ে দিল রোদের গান। দুল পরানো শেষ করে ভ্রু কুচকে তাকালো শুভ্র। থুতনি ধরে মুখটা এদিক ওদিক ফিরিয়ে দেখল। ডান কানের ঝুমকোতে টোকা দিয়ে চোখ টিপে গাইল, পরাণ যায় জলিয়া রে, পরাণ যায় জলিয়া রে। কিরে, জলে নাকি? না মানে মন? এক ধাক্কায় শুভ্রকে সরিয়ে দিয়ে কানে হাত দিল রোদ। কান থেকে দুলগুলো খুলতে নিতেই গম্ভীর স্বরে বলে উঠল শুভ্র, খবরদার তুই ফুলবি না। তোরা মেয়েরা মানে এক্সট্রা ঝামেলা, বুঝলি? তোদের সবকিছু দিয়ে দিতে পারে, শরীরে পরি পাল্টে করে দিতে পারে। ওইসব পাল্টে লাগানো জিনিসগুলো অমনিতে। ফ্রেন্ডের সাথে টি শার্ট কিনতে গিয়ে পাশে দোকানে চোখ পড়লো, দুলগুলো দেখে কিনতে গিয়ে শুনি 1150 টাকা। ভাবতে পারছিস, এক জোড়া দুলের দাম 1150 টাকা। এই দুল কিনতে গিয়ে বুঝতে পেরেছি দেশের নিরীহ ছেলেগুলো বিয়ে করতে ভয়টা পাই কেন। দুল কিনতে যদি 1100 টাকা চলে যায়, তাহলে বাকি সব কিনবে কিভাবে? তোরা এক একটা মেয়ে এক একটা আতঙ্ক, বুঝলি? আমি বলেছি আপনাকে কিনতে, নেব না আপনার দুল। রোদের কথা শেষ হতে আবারও কাছে এসে দাঁড়ালো শুভ্র। রোদের দুটো হাত শক্ত করে ধরে চোখ রাঙিয়ে বলল, বেশি পাকনামো করলে খবর আছে, ঢং কমিয়ে কর, বুঝলি? এখন চুপচাপ ছাদের ঘরে যা তো, ওখানে কিছু একটা ফেলে এসেছি, নিয়ে আয় যা। শুভ্রর কথায় মুখ ফুলিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রোদ। রোদের হেলদোল না দেখে ভ্রু কুচকাল শুভ্র। কড়া গলায় বলল, তোর সাহস দেখে তো আমি হতবাক রে। এই কদিন যাবত আদর করে কথা বলছে বলে কথা কানে যাচ্ছে না, তাই না? একটা চড়বারে সবগুলো দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। যা বলছি। শুভ্রের ধমকে প্রথমে কাঁদো কাঁদো হয়ে শুভ্রর দিকে তাকালো রোদ। শুভ্রের চেহারায় ভাবাবেগ না দেখে ঠোঁট উল্টে কান্না কান্না ভাব নিয়ে ছাদ ঘরের দিকে এগিয়ে গেল রোদ। ছাদের ঘরটা খুবই ছোট। একপাশে ছোট্ট একটা জানালা, সেই জানালার পাশ ঘেঁষে ছোট্ট চৌকি, তার পাশে ভাঙা আলনা আর টেবিল। মন খারাপ ভাব নিয়ে রুমের ঝং ধরা দরজাটা ঠেলে দিতে বিছানার কিছু অংশে চোখে পড়ল। চৌকির উপর একরঙা ময়লা চাদর বিছানো, তার উপর একগুচ্ছ তাজা কদম। সবুজ পাতার মাঝে 10-15টা কদম ফুলে বিন্দু বিন্দু পানের ফোঁটা। ফুলগুলো দেখে ঠোঁট দুটো নাকান পরিবর্তিত হলো রোদের। কান্না কান্না ভাবটা মুহূর্তেই হাসি হাসি ভাবে পরিণত হলো। ফুলগুলো হাতে তুলে নিতেই হলুদ রঙের টুকরো কাগজ গিয়ে পড়লো মেঝেতে। কাগজটা তুলে মেলে ধরলে ভেসে উঠল লাল কালিতে লেখা, স্নিগ্ধ শ্রাবণ রাতের শুভেচ্ছা মহারানী। বর্ষায় আপ্লুত কদমের মতো আমাকে একটু মুগ্ধতা সময় দাও না প্লিজ। তোমার চুলের ঘ্রাণে মাথাল করে তোমাকে, শুধু তোমাকেই চুপি চুপি বলার সুযোগটা দাও না প্লিজ। তোমাদের শিখতই আমি কি আরেকটু শিখতে করে ভালোবাসা আমাকে নীল ব্যাখ্যা করিয়ে দাও প্লিজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।